হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাকে সবাই শুনতে পাচ্ছেন? আমাকে কি শোনা যাচ্ছে? আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতেছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা সবাই এক্সাইটেড আজকের ক্লাসটা করার জন্য। অনেকদিন ধরে আমরা ওয়েট করতেছিলাম এই ক্লাসটার জন্য। তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আর ইতিমধ্যেই অনেকেই কিছু সুখবর পেয়েছেন। একটু আগে একটা রেজাল্ট হলো, অনেকেই আমাকে ইনবক্স করেছেন। আমার যে মিশন টু ভাইভা ব্যাচের কয়েকজন স্টুডেন্ট তারা অলরেডি প্রিলি পাস করেছেন। আবার অনেকেই বাইরে থেকেও প্রিলি পাস করেছেন যারা এই রিটেন শর্ট কোর্স করতেছেন। তো তাদের জন্য শুভকামনা। তো এই রিটেন দেওয়ার ক্ষেত্রে ফোকাস রাইটিং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ফোকাস রাইটিং ইম্পর্টেন্ট জায়গা কেন? কারণ আপনি যদি ইংলিশ ফোকাস রাইটিং আর বাংলা ফোকাস রাইটিং এর মার্কটাকে যদি একসাথে কাউন্ট করেন, তাহলে দেখবেন 40% বা 50%, সরি 40 অথবা 50 মার্ক ক্যারি করে 200 নাম্বার থেকে। অনেক সময় দেখা যায় 35 নাম্বার আর 20 নাম্বার 55 নাম্বারও হয়ে যায়। মানে এভারেজ 40-50-এর ভিতরে থাকে। তো এই জিনিসটা একটা চরম অবহেলিত। অবশ্যই প্যাসেজের পরে আমরা প্যাসেজকে সবচেয়ে বেশি অবহেলা করি, যে প্যাসেজ একটা কিছু একটা দিয়ে আসবো, সমস্যা নেই। একটা প্যাসেজ না পড়েও এক্সাম দেওয়া মানুষ প্রচুর আছে এরকম। আমরাই দেখা যায় যে প্যাসেজকে আমরা তোয়াক্কাই করি না, আরে দিয়ে আসবো, যা একটা আসবে। এরপরে দিয়ে ফোকাস রাইটিংটা হয় কেন আমি বলতেছি। কারণ যে ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আপনি যে জিনিসটা করেন, যে কিছু রিসেন্ট বা কিছু গ্রাফ ডেটার পিছনে আপনি এত সময় দেন, যে যেগুলো আসলে আপনাকে সময় দেওয়া উচিত, সেই জিনিসগুলোতে আপনি হয়তো বা সময় দেন না। এবং সময় না দেওয়ার কারণে যে জিনিসটা হয়, যে ফোকাস রাইটিং আপনি এত পরিশ্রম করেছেন, এত ডেটা মুখস্থ করেছেন, কিন্তু আপনি ফোকাস মনের মতো করে দিয়ে আসতে পারেন নাই। এখন ফোকাস রাইটিং জিনিসটা আসলে কি? ফোকাস রাইটিং জিনিসটা আসলে কি প্রবন্ধ, নাকি ফোকাস রাইটিং জিনিসটা আসলে রচনা? এই ব্যাপারে কেউ কি বলতে পারেন যে ফোকাস রাইটিং সম্পর্কে আপনার ধারণা কি? আপনাদের মতবাদ একটু জানতে চাই শুরুতে, যে ফোকাস রাইটিং জিনিসটা আসলে কি আপনার মনে হয়? একটা আইডিয়াল ফোকাস রাইটিং আসলে কিরকম হতে পারে? এইখানে যারা ক্লাস করতেছেন, শুরুতেই বলে রাখি যে এখানে অনার্স মাস্টার্স কমপ্লিট করে আপনারা এসেছেন, এবং অনেকেই বিভিন্ন জায়গায় রিটেন দিয়েছেন এবং ভাইবা দিবেন। সো আমি আপনাদের রেসপেক্ট রেখেই বলবো যে হয়তোবা আপনারা একটু ইমপ্রুভ করতে পারেন। আমি বলবো না যে আপনাদের নলেজ জিরো। আপনাদের যদি দুইজন ছোট ভাই এসে বলে যে কিভাবে কিভাবে লিখবো, আপনারা হয়তোবা সেটা আপনারা বলতে পারবেন, তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার যে ছোট ছোট জায়গায় ইমপ্রুভ করার ব্যাপার, সেই ইমপ্রুভ করার জন্যই মূলত আজকে আমার ক্লাস। আপনাদেরকে শেখানো আমার ক্লাস না। আমার কাজটা যে আপনার যে এই যে ছোট ছোট জায়গায়, যে জায়গাগুলোতে আপনি ভুল করতেছেন, যেসব জায়গায় আপনার ধারণা ভুল, সেই জায়গাগুলোকে আমি একটু আঙুল দিয়ে তুলে ধরবো, একটু দেখিয়ে দিব। আপনার যদি মনে হয় যে হ্যাঁ, এই যে উনি যেটা বলতেছে সেটা যৌক্তিক, তাহলে আপনি সেটা মেনটেন করেন। কারণ আমাদের ইমপ্রুভ করার জন্য এখনই সময়। আমাদের যখন 30 বছর পার হয়ে যাবে, তখন আমরা কোনো সার্কুলারে অ্যাপ্লাই করতে পারবো না, যদি না চাকরির বয়স বৃদ্ধি পায়। আমরা ইমপ্রুভার করার কোনো সুযোগ থাকবে না। সেই জন্য এখন যেহেতু ইমপ্রুভ করার আপনার সুযোগ আছে, তাহলে আমি বলবো যে আপনি এখন এই জিনিসগুলো নিয়ে একটু কাজ করেন। তো ফোকাস রাইটিং এর ক্ষেত্রে প্রথম যে জিনিসটা আপনি আপনি যে জিনিসটা দেখবেন, সেটা যে আপনার যে কাগজটা, সেই কাগজটাকে আপনি প্রথমে ভাগ করে নেবেন এক্সাম হলে। কেন ভাগ করে নেবেন সেটা আমি পরে বলতেছি, কিন্তু আপনি কাগজটাকে ভাগ করে নেবেন। যে এই যে আপনি অ্যাজ ইউজুয়াল কি হয়, 20 নাম্বারের ফোকাস রাইটিং এ আমরা 2 পেজ হয়তো বা লিখি। আর যদি 30 নাম্বার হয়, তাহলে আমরা 3 পেজ লিখি বা 4 পেজ লিখি, এরকমই 3-4-এর ভিতরে এদিক সেদিক হয়। সো এরকম জিনিসটা করি। এখন সবার তো হাতের লেখা সেম না, কারো হাতের লেখা ছোট, কারো হাতের লেখা বড়। আমি জাস্ট এভারেজের একটা কথা বলতেছি, আপনারা একটু এভারেজ হিসেবে ধরেন যে এটা এভারেজ। তো যখন আপনি ফোকাস রাইটিং লিখতে যাচ্ছেন, আপনি কমন পড়ে নাই, ধরেন নারী নিয়ে আসছে কিন্তু আপনি নারী নিয়ে পড়ে যান নাই, অথবা আসছে 5G নিয়ে আসছে কিন্তু আপনি পড়ে যান নাই, অথবা চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আসছে, পড়ে যান নাই। এত এত ফোকাস রেটিং সবকিছু তো আর আপনার পড়ে যাওয়া সম্ভব না, সবকিছু মনে রাখাও সম্ভব না। আমরা অনেক গ্রাফ আমরা মুখস্থ করি, অনেক ডেটা আমরা মুখস্থ করি, কিন্তু আলটিমেটলি কয়জন এক্সামে গিয়ে
এই গ্রাফগুলো, এই ডেটাগুলো ইমপ্লিমেন্ট করে আসতে পারছে? আপনি বুকে হাত দিয়ে বলেন তো। আপনি নিজে যখন রিটেন এক্সাম দিয়েছেন তখন আপনার এই গ্রাফগুলো আপনি কতটা ইমপ্লিমেন্ট করতে পেরেছিলেন? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন তো। তাহলে যেই জিনিস আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন নাই, সেই জিনিসের পেছনে আপনি যত সময় দিয়েছেন, পুরা সময়টা কিন্তু আপনার নষ্ট হয়েছে, লস হয়েছে। সেই সময়টা যদি আপনি ইংলিশে দিতেন, আপনার হয়তো বা প্যাসেজটা আপনি ভালো করে বুঝতে পারতেন, আপনি আর্গুমেন্টেটিভ রাইটিংটা একটু ভালো করে দিতে পারতেন, আপনি অনুবাদটা আরেকটু ভালো করে দিতে পারতেন। তার মানে আপনি যে সময়টা ব্যয় করেছেন সেই সময়টা পুরোটাই হয়েছে নষ্ট, যদি আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন। হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে পারলে তো ভালো। তো এখন একটা আইডিয়াল ফোকাস রাইটিং এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, শুরুটা করব হচ্ছে সূচনা দিব, যেটাকে বলে হচ্ছে ইন্ট্রো। আমি লিখবো না যে সূচনা, কিন্তু এই জায়গাটা হচ্ছে এতটুকু জায়গা আমি বরাদ্দ রাখবো যে এইখানে হচ্ছে আমি সূচনা লিখবো বা শুরুটা করব, ইন্ট্রোটা লিখবো। আমি যেই টপিকে কথা বলতেছি, যদি সেটা চতুর্থ শিল্প বিপ্লব হয়, যদি সেটা নারীর ক্ষমতায়ন হয়, যদি সেটা পদ্মা সেতু হয়, সেটা যেটাই হোক, শুরুতে আমি হচ্ছে সূচনা লিখবো। এইটা হচ্ছে আমি মাইন্ড সেট আপ করে নিলাম, এতটুকু জায়গা আমি হচ্ছে সূচনা লিখবো। আর কতটুকু জায়গা সূচনা লিখবেন, ততটুকু জায়গাও আপনি কিন্তু বরাদ্দ করে ফেলবেন। ঠিক আছে? এখন কেউ বলতে পারেন যে আমি হচ্ছে এত বরাদ্দ করার আমার সময় আছে। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট না করেন, আপনি যদি আপনার ওয়ার্ক ডিস্ট্রিবিউশন না করেন, তাহলে আলটিমেটলি আপনি একটা হযবরল অবস্থায় চলে যাবে। দেখা যাবে সূচনা ভালো করে দিতে পারছেন, কিন্তু যখন আপনি উপসংহার লিখতেছেন তখন আপনার জায়গা নাই। ঠিক আছে? তো আপনি যে জিনিসটা আপনাকে একদম ম্যান্ডেটরি, এক্সাম হলে টিচার দেখবেই, সেটা হচ্ছে আপনি সূচনা লিখেছেন কিনা আর কনক্লুশন লিখেছেন কিনা। আপনি কনক্লুশন দিয়েছেন কিনা, আপনি সূচনা দিয়েছেন কিনা, এটা টিচার দেখবেই। ঠিক আছে? এত এত হাজার হাজার খাতা দেখে। তো প্রথমেই টিচার হচ্ছে এই দুইটা জিনিসকে সবসময় লক্ষ্য করে, শুরুর সূচনাটা লক্ষ্য করে, আর শেষের কনক্লুশনটা হচ্ছে সবসময় হচ্ছে লক্ষ্য করে। তো আমরা যে জিনিসটা করি, হয় সূচনাটা ভালো করে দেই কিন্তু কনক্লুশনটা ভালো করে দেই না। আবার দেখা যায় অনেক সময় কনক্লুশনটা ভালো হচ্ছে কিন্তু সূচনাটা হচ্ছে আমরা ওইভাবে দিতে পারতেছি না। আমরা হয়তো বা মাঝখানে গ্রাফের চিন্তায় আমরা হচ্ছে টেনশন করতেছি যে আমি হচ্ছে গ্রাফটা কিভাবে দিব। তো ওই গ্রাফের চিন্তায় আমি সূচনাটাও আমার ভালো হয় নাই, কনক্লুশনটাও ভালো হয় নাই। সব সময় মনে রাখবেন, একটা ফোকাস রাইটিং এ সূচনা এবং কনক্লুশন এই দুইটা হচ্ছে বর এবং কনে। বর আর কনে, এই দুইটা জিনিসকে সবাই দেখে। আপনি যদি বিয়ে বাড়িতে যান, দেখবেন বর কনের দিকে আপনি তাকাচ্ছেন, বরের বাবা বরের মা তাদের দিকে তাকাবেন, কিন্তু আপনার মেইন ফোকাসটা থাকবে সূচনা এবং কনক্লুশন, এই দুইটা জিনিস। তো বর এবং কনেকে আপনার সুন্দর করে সাজুগুজু করে নিতে হবে। এই জিনিসটা আপনি বানিয়ে লেখেন, যেভাবে লেখেন এই জিনিসটা আপনাকে করতে হবে। এখন এই জিনিসটা করার পরে আপনি মাঝখানের জায়গাগুলোকে হচ্ছে ভাগ করবেন বিভিন্ন ভাগে। এখন যদি নারীর কথা বলে, যে আমি হচ্ছে নারীকে নিয়ে লিখতেছি, যে নারীর ক্ষমতায়ন, তাহলে আপনি যখন বানায় লিখবেন, আপনি বানিয়ে লিখতেছেন, তারপরেও আপনি এই যে ডিস্ট্রিবিউট করলেন, এখানে সূচনা দিয়েছেন, এখানে কনক্লুশন দিয়েছেন, এখানে লিখবেন কি নারীর কি হতে পারে, নারীর গুরুত্ব হতে পারে। এই জায়গাটা শুধু গুরুত্ব নিয়ে কথা বলবেন, দেখেন আপনার জায়গা কমে যাচ্ছে। আপনার এত বড় পেজ, আপনার শুরুতে মনে হয়েছে এত 3 পেজ আমি কি লিখবো নারী নিয়ে, নারী গুরুত্ব অপরিসীম, নারীর ক্ষমতায়নে বেগম রোকেয়া কাজ করে গেছেন, এতটুকু বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে। কিন্তু দেখেন, আপনি যখন টপিক ওয়াইজ, আপনি মনে মনে টপিক ওয়াইজ কাগজটাকে ভাগ করে নিচ্ছেন, তখন কিন্তু এতটুকু জায়গার ভিতরে শুধু আপনি গুরুত্ব নিয়ে কথা বলবেন, অন্য কোনো কিছু কথা বলবেন না। এতটুকু জায়গা আপনি সূচনা নিয়ে কথা বলবেন, এইটা আপনি কনক্লুশন নিয়ে কথা বলবেন। নারীর যদি গুরুত্বের কথা বলেন, তাহলে নারীর কিছু সমস্যার কথা বলতে বলতে হয়, যে আপনার হচ্ছে নারীরা বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে, বা বিভিন্ন সমস্যা ফেস করতেছে, সেগুলো হচ্ছে আপনি বলতে পারেন। এখন নারীর গুরুত্বের ভিতরে আপনি অবদানকেও বলতে পারেন, যে রিসেন্টলি নারীরা অনেক অবদান রেখেছে, সামনেও রাখতেছে বা অতীতেও রাখতেছে। এই নারীর গুরুত্ব অবদান এখানে আপনি এতটুকু লিখে ফেললেন, এই টোটালটাই আপনি হচ্ছে নারীর গুরুত্ব অবদান লিখে ফেললেন। এখন এই পার্টে এসে লিখলেন কি নারীর যে চ্যালেঞ্জ গুলো ফেস করতেছে বা সমস্যাগুলো ফেস করতেছে। ঠিক আছে? এখন নারী কি কি সমস্যা ফেস করে, নারী কি কি চ্যালেঞ্জ ফেস করে, এই জিনিসগুলো কিন্তু একটা ক্লাস 10 এর বাচ্চাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে কিন্তু কিছু কিছু কথা বলে দিতে পারবে। সো এই জায়গায় আপনি যে বানাই লিখতেছেন,
সেটা টিচারের এত ফোকাস হবে না। এই জায়গায় আপনি যে বানায় লিখতেছেন টিচারের ফোকাস হবে না, কারণ আপনি একটা দারুণ সূচনা দিয়েছেন। তারপরে গিয়ে দেখেন নারীর চ্যালেঞ্জ দিয়েছেন। যে কোনো টপিকে আপনি যখন চ্যালেঞ্জ নিয়ে কথা বলবেন, সমস্যা নিয়ে কথা বলবেন, তখন কি কথা বলতে হবে, এরপরে গিয়ে সমাধানের কথা বলতে হবে, বা কোনো আচ্ছা রিকমেন্ড করতে হবে যে এই রিকমেন্ডেশনটা আমি করতেছি যে এইভাবে নারীর প্রবলেম গুলোকে সলভ করে ফেলা যায়। সেটা হোক নারীর প্রবলেম, সেটা হোক এলডিসি থেকে উত্তরণের প্রবলেম, সেটা হোক চতুর্থ বিপ্লবের সমস্যা, যে কোনো কিছুতে যদি সমস্যার কথা বলেন, তাহলে অবশ্যই সমাধান বা পরামর্শের কথা বলবেন। সমাধান পরামর্শের কথা বলবেন, এই জায়গায় সমাধানের পরামর্শের কথা বলে দিবেন। এখন বলতে পারেন, এখন অনেক জায়গায় আপনি দেখবেন কি যে এরা হচ্ছে কি করে যে শুধু সমস্যার কথা বলে। সাইবার সিকিউরিটি একেবারে, বাংলাদেশে সাইবার সিকিউরিটি খুব খারাপ, ইন্টারনেটের স্পিড ভালো না, আমাদের এই প্রবলেম ওই প্রবলেম, ব্যাংকগুলো এখনো হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে চলতেছে। মানে সমস্যার কথা বলতে বলতে একদম হা হুতাশ করে শেষ করে ফেলে। আপনি তো বিরোধী দলীয় পার্টির কেউ না। আপনি কি বিরোধী দলীয় পার্টির কেউ? আপনাকে সমালোচনা করলে, আপনাকে সমস্যার কথা বললে সমাধানের কথা বলতে হবে। ঠিক আছে? আপনি নারীর দুইটা সমস্যার কথা বলতেছেন, আপনাকে সমাধানের কথা বলতে হবে। আপনি সাইবার সিকিউরিটির প্রবলেম কথা বলতেছেন, সেই প্রবলেম থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেই সলভের কথা বলতে হবে। আপনারা বিভিন্ন বইতে দেখবেন সেখানে কি করা হয় যে কিছু কিছু পত্রিকা আছে, সেই পত্রিকাতে সরকারের সবসময় সমালোচনা করে নিবন্ধ হয়তো বা লেখা হয়, মানে সবসময় নেগেটিভ কথা। কিছুদিন আগে দেখবেন এজেন্ট ব্যাংকিং যেন গ্রামের টাকা শহরে তুলে আনারই একটি প্রক্রিয়া, এইরকম একটা হচ্ছে কলাম আপনারা হয়তো বা চোখের সামনে পেয়েছেন, আপনারা শেয়ার করেছেন, মুখস্থ করে ফেলেছেন। ভাই এখন তো ক্লাস নাইনের অবস্থা না যে বইতে যা আছে আপনি মুখস্থ করবেন, বইতে যা দিল আপনি মুখস্থ করে ফেলবেন, আমি একটা পিডিএফ শেয়ার করলাম সেটা আপনি প্রিন্ট করে সব মুখস্থ করে ফেলবেন। নো, আপনার নিজেকে জাজ করতে হবে যে আমি কি পড়তেছি, সেইটা থেকে আমি কতটুকু লিখতে পারি, কোনটা লিখতে পারি। আপনি একজন সরকারি কর্মকর্তা হতে যাচ্ছেন, আপনার এটিটিউড থাকবে কি রকম যে আপনি হচ্ছে প্রবলেমের কথা বলতেছেন, সেখানে হচ্ছে সমস্যার সমাধানের কথাও আপনি হচ্ছে বলবেন। ঠিক আছে? যদি সমস্যার কথা বলতে হয়, একজন রিক্সাওয়ালা আপনার চেয়ে বেশি সমস্যার কথা বলতে পারবে। রাস্তাঘাটে এই সমস্যা ওই সমস্যা হ্যান ত্যান অনেক সমস্যার কথা বলতে বলতে পারবে। সো আপনি যদি কোনো কিছু আলোচনা করেন তাহলে সেটার সমাধানের কথাও বলবেন, যদি সমস্যার কথা বলেন তাহলে অবশ্যই সমাধানের কথা বলবেন। দেখেন, আপনি নারী নিয়ে কথা বলতে গেছেন, আপনি যখন এটাকে পার্ট বাই পার্ট ভাগ করেছেন, আপনি সূচনা লিখতে পেরেছেন, আপনি কনক্লুশন লিখতে পেরেছেন, নারীর গুরুত্ব লিখতে পেরেছেন, নারীর যে চ্যালেঞ্জ ফেস করতেছে সেটা লিখেছেন, সমাধান লিখেছেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, দেখেন 5 পার্টে আপনি হচ্ছে 3টা পেজকে ভাগ করে ফেলেছেন। আপনার কোনো গতানুগতিক কোনো কিছু আসে নাই, একই কথা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বারবার হচ্ছে রিপিট হয় নাই। এইভাবে যদি আপনি হচ্ছে আপনার খাতাটাকে ভাগ করতে পারেন, আপনি যদি খাতাটাকে ডিভাইড করে এইভাবে যদি আপনি হচ্ছে এই করতে পারেন, আপনার ফোকাস রাইটিংটা দিতে পারেন, আপনি বানিয়ে লিখতেছেন, টিচার নিজেও বুঝতে পারবেন না যে আপনি বানিয়ে লিখেছেন। কারণ আপনি এখানে নানান দিক ফোকাস করেছেন, আপনি সূচনাকে ফোকাস করেছেন, আপনি কনক্লুশনকে ফোকাস করেছেন, আপনি সমস্যাকে ফোকাস করেছেন, চ্যালেঞ্জকে ফোকাস করেছেন, গুরুত্বকে ফোকাস করেছেন। ঠিক আছে? একটা পৃথিবীতে ফোকাস যদি করতে হয়, সেখানে পানি আছে, মাটি আছে, পাহাড় আছে, পর্বত আছে, বন জঙ্গল আছে, সবকিছুকে ফোকাস করা যায়। আর কেউ কেউ কি করে, শুধুমাত্র পানিকে ফোকাস করে বসে থাকে, একদম পুরা ফোকাসটা পানি নিয়ে কথাবার্তা বলে না। ফোকাস মানে আলোকপাত। আপনাকে বিভিন্ন ডাইমেনশন থেকে কথা বলতে হবে, আপনার দৃষ্টিভঙ্গি এটা দেখতেছে, এটা আপনাকে জাজ করতেছে যে আপনি একটা জিনিস কিভাবে দেখেন। আপনি একটা জিনিসের শুধু কি সামনের দিকে দেখেন, নাকি আপনি চতুর্দিক থেকে দেখেন? আপনি কি শুধু সমস্যাটাকেই দেখেন, নাকি আপনি সমাধান নিয়েও কথা বলেন? আপনি শুধু নারীর, বলা হয়েছে নারীর ক্ষমতায়ন, কেউ কেউ বলবে কি যে কেউ কেউ বলবে কি যে নারীর হচ্ছে অনেক জয়গান হয়েছে, এখন প্রযুক্তির মাধ্যমে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে, নারীর গুরুত্ব বলে পেজ শেষ করে দিবে। কিন্তু এটা করা যাবে না। বাজেট যেরকম জনপ্রশাসন খাতে যায়, শিক্ষা খাতে যায়, চিকিৎসা খাতে যায়, সব খাতে কিছু কিছু ব্যাপার বরাদ্দ করা হয়, সেরকম আপনি যখন ফোকাস লিখবেন সেখানেও আপনার হচ্ছে বরাদ্দ যাবে। এখন আপনারা দেখবেন, যদি পদ্মা সেতুর কথা বলি আমি, তাহলে আপনার বাজারের বইগুলোতে দেখবেন পদ্মা সেতুর গুরুত্ব দিয়ে একদম ফেনা তুলে ফেলছে।
পদ্মা সেতুর গুরুত্ব দিয়ে আপনারা হচ্ছে একদম শুরু থেকে শুরু করবেন পদ্মা সেতুর গুরুত্ব দিয়ে, শেষ করবেন পদ্মা সেতুর গুরুত্ব দিয়ে। পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম, তাই আমি শুরু করিলাম। পদ্মা সেতুর গুরুত্ব অপরিসীম, তাই আমি শেষ করিলাম। এইরকম একটা অবস্থা। অথচ পদ্মা সেতুর গুরুত্ব কি আপনাকে কি এইভাবে বলেছে? হয়তোবা পদ্মা সেতুর কথা বলেছে। তাহলে পদ্মা সেতুর ফোকাস রাইটিং কি শুধু গুরুত্ব নিয়েই হবে? কেউ আমাকে বলতে পারেন যে পদ্মা সেতু নিয়ে কেন আমরা এত কথা বলি? পদ্মা সেতুর আসলে মাহাত্ম্যটা কি? পদ্মা সেতু আসলে কেন এত ইম্পর্টেন্ট হয়ে গেল আমাদের কাছে? কারণ দক্ষিণাঞ্চলের সঙ্গে একটা যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। ওকে, আর ভাইয়া পদ্মা সেতুটা বাংলাদেশের অর্থনীতিতে ডিরেক্ট ইম্প্যাক্ট ফেলবে। ওকে, আর এটা বাংলাদেশের নিজস্ব অর্থায়নে হচ্ছে। আচ্ছা, আর সাউদার্ন ইকোনমিক জোনটাকে রাইজ করবে। ওকে, আপনাদেরকে যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে, আপনারা গ্রামের সবাই, মোটামুটি গ্রামের, আপনারা কখনো বিবাহিত অবিবাহিত ফুটবল ম্যাচ দেখেছেন? হ্যাঁ, দেখছি। ওকে, বা আর্জেন্টিনা ব্রাজিল, হয়তোবা ছাগল নিয়ে প্রাইসটা হয় ছাগল, কিন্তু ফ্যাক্টরটা কি থাকে? ফ্যাক্টরটা থাকে হচ্ছে সম্মান। ফ্যাক্টরটা হয় হচ্ছে সম্মান। সো পদ্মা সেতুর সাথে আমাদের জড়িয়ে আছে হচ্ছে সম্মান। যে আমাদেরকে বিশ্বব্যাংক যে না করে দিল, তারপরে গিয়ে আমরা হচ্ছে বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জের মোকাবেলায় মানুষের এত ট্রল, এত সমালোচনাকে জবাব দিয়ে, সারা বিশ্বের সমালোচনাকে জবাব দিয়ে যে আমরা যে প্রমাণ করতে পেরেছি যে আমাদের সক্ষমতা, সেটাই হচ্ছে আমাদের পদ্মা সেতুর মেইন পয়েন্ট। পদ্মা সেতু কত রেকর্ড করেছে, কত কি করেছে, সেটার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি যে আমার সম্মান রক্ষা করতে পেরেছি। আজকে যদি পদ্মা সেতু না হতো, তাহলে আপনি বাঙালি হিসেবে বিদেশে যদি যেতেন, সেই টপিকে যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি বা অন্য কোনো কারোর সাথে কথা হতো পদ্মা সেতু প্রসঙ্গে, আপনার মাথা নিচু করে রাখতে হতো। ঠিক আছে? আপনি বিরোধী দলীয় হন, আপনি সরকার দলীয় হন, আপনি যে দলীয় হন, কিন্তু আপনি কিন্তু মানবেন যে এটা আমাদের আমাদের মাথাকে নিচু করতে দেয় নাই, এটা আমাদের মাথাকে উঁচু করেছে। এই জন্য পদ্মা সেতু এত হচ্ছে আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। সো আপনি যদি শুরুতে এই কথাটা বলেন, তাহলে কিন্তু দেখবেন যে হচ্ছে যে পদ্মা সেতুর যে যিনি হচ্ছে আপনার এটা পড়তেছেন, তিনি হচ্ছে পড়ে হচ্ছে আপনাকে মার্কটা বেশি দিবে। আমি একটু হাতে কলমে আপনাদের এই জিনিসটা একটু বোঝাতে চাই। দেখেন, শুরুতে যে কথাটা আমি আমি আমার এখানে লেখা আছে যে ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। আপনারা কি এটাতে কি পদ্মা সেতুর মিল পাচ্ছেন? হ্যাঁ, জি পাচ্ছি। ভাইয়া। ওকে, কিভাবে পাচ্ছেন বলেন তো? ভিক্ষা করে পদ্মা সেতু করা হয় নাই। নিজস্ব অর্থায়নে করা হয়েছে, তাই না? তো আমরা হচ্ছে জি। বাইরে বাইরে থেকে আমরা হচ্ছে কোনো ফান্ড এনে বা কোনো কিছু করে আমরা কিন্তু পদ্মা সেতু করি নাই। সো এখানে দেখেন, ইমেজের একটা ব্যাপার হয়ে গেছে। ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না, বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না, এই কথা বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনি এরকম একটা কোটেশন দিয়ে যদি আপনি হচ্ছে আপনার লেখাটাকে শুরু করেন, তাহলে আপনার কিন্তু অনেক সুন্দর হবে। ঠিক আছে? আপনি, অনেকে বলেন না যে গ্রাফ দেওয়ার জন্য, বা হচ্ছে আমি হচ্ছে কোন খাম্বা কত তারিখে হচ্ছে ইনস্টল হয়েছে, সেগুলো হচ্ছে এইভাবে ছকে আকারে হচ্ছে দিব। খাম্বা নাম্বার 37, 29 জানুয়ারি, খাম্বা নাম্বার 38, এইভাবে লিখে মোট খাম্বা এতগুলা, মোট পিলার এতগুলা, এরকম করে কথাবার্তা হচ্ছে লিখে। তো এই কথা আপনার এত সুন্দর গ্রাফ, এই গ্রাফ দেখে যতটা না টিচার খুশি হবে, এই যে লেখা আছে, এই যে কোটেশনটা আছে, এইটাতে কিন্তু আরো বেশি খুশি হবে। এবং এই কোটেশন আপনারা, আমি বিশ্বাস করি যে অনেকেই এই কোটেশনটা দেখেছেন। আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক কোটেশন ফেসবুকে, গুগলে হচ্ছে আপনারা দেখেন। আপনারা যদি কোনো একটা সুন্দর কোটেশন দিয়ে যদি আপনার হচ্ছে লেখাটাকে শুরু করতে পারেন, তাহলে সেটা আপনার গ্রাফের যেই যেই কথাটা আপনি বলতেছেন যে গ্রাফ দিতে হবে, ছক দিতে হবে, যেই গ্রাফ দিয়ে ছক দিয়ে আমি হচ্ছে মার্ক তুলতে হবে, এখন আমি গ্রাফ কোথায় পাবো? ঠিক আছে? তো এই জিনিস কিন্তু আপনাকে হচ্ছে এইখানে আহ, অল্প সময়ের ভিতরে আপনি হচ্ছে বেশি মার্ক নিয়ে আসতে পারতেছেন। কিন্তু আপনি যদি গ্রাফ দিতেন, দেখেন এরকম করে গ্রাফটা কিরকম হয়, এরকম করে এইভাবে দিয়ে তারপরে এখানে পেন্সিল চেঞ্জ করে লিখতে হয়, সোর্স কোথা থেকে আসছে সেটা লিখতে হয়, ইত্যাদি ইত্যাদি করে লিখতে হয়। ইভেন দো অনেক কিছু, অনেক ডেটা মনেও থাকে না আমাদের,
আবার হচ্ছে সরাসরি রিলেটও হয় না, যে দেখা গেল যে 5G নিয়ে হচ্ছে আমি কিছু পড়েছিলাম, চলে এসেছে এজেন্ট ব্যাংকিং। আমি এজেন্ট ব্যাংকিং নিয়ে গ্রাফ পড়েছিলাম, চলে আসছে পদ্মা সেতু। ভিক্ষুক জাতের ইজ্জত থাকে না, এরকম যদি একটা কোটেশন দিতে পারেন, এরকম সুন্দর যদি একটা কোটেশন দিয়ে আপনি শুরু করতে পারেন, দেখেন আপনি হচ্ছে টিচারকে শুরুতেই কিন্তু ইমপ্রেস করে ফেললেন। টিচারকে ইমপ্রেস করার যে একটা ব্যাপার থাকে সেটাও যে করা যায়, এই ছোট ছোট কাজ দিয়ে কিন্তু করা যায়। যারা হচ্ছে শুধুমাত্র দেখবেন যে ফোকাস রাইটিং দিয়ে হচ্ছে তারা ভাইবা পর্যন্ত চলে গিয়ে চাকরি হয়ে যায় এবং মিট মিট করে হাসে, আপনি বলেন কেমনে কি সম্ভব, সে তো অনেক মেধাবী। আসলে ব্যাপারগুলো এরকম না। কোটেশন কিভাবে ইউজ করতে হয়, এইভাবে ইউজ করতে হয় কোটেশনকে। তারপরে দেখেন কথা কি আছে, বাঙালি হাজার বছরের স্বপ্ন লালন মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গড়ার যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ যেন তারই প্রতিফলিত রূপ। বিশ্বের কাছে বাংলাদেশের অর্থনৈতিক নিজস্ব অবকাঠামোগত সক্ষমতা, স্বনির্ভরতার প্রতীক, স্বকীয়তার পরিচায়ক এই পদ্মা সেতু। পদ্মা সেতু বাংলাদেশের পদ্মা নদীর উপর নির্মাণাধীন দেশের সর্ববৃহৎ বহুমুখী সড়ক ও রেল সেতু। দেখেন আপনি কিভাবে পদ্মা সেতুকে পরিচয় করে দিয়েছেন টিচারের কাছে। আর আরেকজন বলবে এটি হচ্ছে এতগুলো পিলার বিশিষ্ট, এত দৈর্ঘ্য বিশিষ্ট, এত উচ্চতা বিশিষ্ট পদ্মা সেতু। দেখেন আপনি এইভাবে লিখলে, আপনাকে যদি কোনো স্টুডেন্ট এসে আপনাকে খাতা দেয়, আপনি যদি মার্ক দিতে চান, আপনি নিজে যদি টিচার হন, এই লেখাটা পড়ে আপনি কি মার্ক দিবেন না? অবশ্যই আপনি দিবেন। এখন বলতে পারেন যে হুবহু কমন কিভাবে পাবো, হুবহু যদি কমন না পাই, এই যে আপনি পড়েছেন যে অবকাঠামোগত সক্ষমতা, স্বনির্ভরতার প্রতীক, স্বকীয়তার পরিচায়ক, অর্থনৈতিক নিজস্ব, এই যে কথাগুলো কয়েকটা শব্দ আপনি মুখস্থ করলেন, এই শব্দগুলো আপনি এলডিসি তে দিতে পারবেন। যে আমরা যে এলডিসি দিকে স্ট্যাটাস পেয়ে যাচ্ছি বা আমরা হচ্ছে উত্তরণ করতেছি কিভাবে, কারণ আমাদের অর্থনৈতিক নিজস্ব অবকাঠামোগত সক্ষমতা হয়েছে, আমাদের এটা এটা হচ্ছে আমাদের স্বনির্ভরতার প্রতীক হয়েছে, এটাই আমাদের স্বকীয়তার পরিচয় হয়েছে। এরকম সুন্দর সুন্দর বাংলা শব্দ আপনি এইখান থেকে ওইখানে পেস্ট করে দিতে পারবেন। তো এইভাবে আপনি কিন্তু একটা রাইটিং কে স্টার্ট করতে পারেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, অনেকগুলো উক্তি দেখতে হবে, কোনটা কোথায় দেয়া যায় সেটা আপনাকে জানতে হবে। তো আমি ইন্ট্রোর কিছু উক্তির কথা আমি আপনাদেরকে বলি যে কিভাবে এ করা যায়। আমি বলবো না যে পদ্মা সেতুর জন্য খুঁজেন পদ্মা সেতু উক্তি, এইভাবে না। আপনি উক্তি খুঁজবেন, অনেকগুলো উক্তি দেখবেন, যেই উক্তিটা পছন্দ হবে সেই উক্তিটা হচ্ছে আপনি ইমপ্লিমেন্ট করবেন। কিভাবে ইমপ্লিমেন্ট করবেন একটু পরে আমি হচ্ছে ধাপ বাই ধাপ আমি বলবো। এখন আমি আপনাদেরকে কিছু উক্তি দেখাই। প্রথম উক্তিটা আছে, সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। এই উক্তিটা আপনি কোথায় দিতে পারেন কেউ বলেন? আপনারা তো অনেক ফোকাস রাইটিং পড়েছেন, কোথায় দিতে পারেন? পদ্মা সেতু দেওয়া যায়। কোথায়? এলডিসির ক্ষেত্রে দেওয়া যেতে পারে ভাই। ওকে, এলডিসির ক্ষেত্রে দেওয়া যায়। আর মেট্রো রেল, মেট্রো রেলের ক্ষেত্রে দেওয়া যায়, অবশ্যই মেট্রো রেলের ক্ষেত্রে দেওয়া যায়। মেগা প্রজেক্টের ক্ষেত্রে এক সময় আমাদের কাছে অসম্ভব মনে হয়েছে, সেটা এখন এখন সম্পন্ন হয়ে যাচ্ছে। কর্ণফুলী টানেল, হ্যাঁ কর্ণফুলী টানেল অবশ্যই দেওয়া যায়। পদ্মা সেতুর ক্ষেত্রেও দেওয়া যায়। পদ্মা সেতুর ক্ষেত্রে দেওয়া যায়। এবং আরেকটা জিনিস, রূপকল্প 2041 দেয়া যায় কি না বলেন আমাকে। হ্যাঁ হ্যাঁ আমি যদি দেই ইররিলেভেন্ট হবে কি? অযৌক্তিক মনে হবে এটা? আমরা যে কোনো মেগা প্রকল্পগুলোর ক্ষেত্রেই এই কোটেশনটা ইউজ করতে পারি। একটা জিনিস আপনি হচ্ছে মুখস্থ করতেছেন, একটা জিনিস আপনি পড়তেছেন, খুবই সিম্পল, সম্পন্ন করার আগে সবকিছুই অসম্ভব মনে হয়। কে বলছেন? নেলসন ম্যান্ডেলা। আপনি এই জিনিসটা যদি দেন, টিচার পড়ে বলবে কি এই ছেলে পড়াশোনা করে আসছে, এই ছেলে গবেষণা করে আসছে। আসলে আপনি কিছুই করেন নাই। আপনি সিম্পল কিছু হচ্ছে কোটেশন শিখেছেন, সেগুলো হচ্ছে আপনার যেখানে যেটা রিলেভেন্ট মনে হচ্ছে আপনি সেটা সেখানে দিয়ে দিতেছেন। তারপরে দেখেন, যদি স্বপ্ন দেখতে পারো তবে বাস্তবায়ন করতে পারবে। এই জিনিসও আপনি হচ্ছে এলডিসি থেকে উত্তরণের যে যখন চ্যালেঞ্জের কথাগুলো বলতেছেন, যে এলডিসি থেকে উত্তরণ করার পরে তো আমাদের কোটা সুবিধা চলে যাবে, বেশি সুদে হচ্ছে ঋণ নিতে হবে, হ্যান ত্যান, ঠিক আছে, তখন কিন্তু আপনি লাস্টে দিয়ে যখন কনক্লুশন দিবেন, ফিনিশিং দিবেন, তখন আপনি বলে দিতে পারেন যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়ন করতে পারবে। তারপরে দেখেন, এই যে একটা কথা, সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে। তুরস্কের বিখ্যাত প্রবাদ। আপনারা কোন ফোকাস এটা দিতে পারেন? জ্ঞান ভিত্তিক সমাজ নামে কোন ফোকাস শুনেছেন আপনারা? জ্ঞান ভিত্তিক সমাজ
হ্যাঁ ওকে, তো জ্ঞান শিক্ষা নিয়ে ভিত্তিক কোনো কিছু হইলে জ্ঞান ভিত্তিক সমাজে আপনি কিন্তু এই জিনিসটা দিয়ে দিতে পারবেন। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান থেকে কিন্তু তোমার সাথে থাকবে। কেউ হয়তো বা বলতে পারেন যে এইটাও দিব, হ্যাঁ এইটা এইরকম সুন্দর সুন্দর যদি কোটেশন দেন, টিচার নিজে হয়তো বা শুনে নাই, তিনি শুনে আপ্লুত হবেন এবং হচ্ছে তিনি শুনে নিজেও কিছু শিখতে পারবেন। তারপরে দেখেন, পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। এটা কোটার সাথে রিলেট করতে পারেন। জলবায়ু পরিবর্তন বা ইয়েস আপনার ইয়েস, থ্যাংক ইউ 1900 সো মাচ আপনাকে, থ্যাংকস এ টন, কারণ আপনি হচ্ছে একদম পয়েন্টে চলে গেছেন। এবং এইটাই, পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও, মানে আমাদের যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আমাদের যে সামনে বিপদ ধেয়ে আসতেছে, আপনি 100টা ডেটা না দিয়ে এই কথাটা যদি বলেন, ঠিক আছে, আপনার ডেটার ক্ষতি পুষিয়ে যাবে। এই 150% মানুষ এখানে উগান্ডাতে ইয়ে হয়েছে, 29% মানুষ এটা হয়েছে ওইটা হয়েছে, এর চেয়ে এই জিনিসটা যদি বলেন, ফোকাস জিনিসকে আলোকপাত করা, আপনি সুন্দর করে বিপদের যে প্রবলেমটা আপনি একটা এক্সাম্পল দিয়ে, একটা কোটেশন দিয়ে সুন্দর করে কিন্তু আপনি বলে দিতে পারলেন। সো এই জিনিসগুলোকে আপনার বাজারের বইতে পেয়েছেন, পান নাই। তো এই জিনিসগুলো আমাদের নিজেদের রেডি করতে হবে। কিভাবে রেডি করব সেটা আমরা একটু পরে আমরা হচ্ছে আলোচনা করব। পরে আবার দেখি, যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই করা ছাড়াই শত্রুকে পরাজিত করতে পারা। সানজু, লেখক, দি আর্ট অফ ওয়ার। দি আর্ট অফ ওয়ার অবশ্যই আপনারা মুখস্থ করেছেন। এখন আমাকে বলেন এই কথাটা কোন ফোকাসে আমরা ইউজ করতে পারি? এটা আমরা কূটনীতিক বিষয়ে কোনো কিছুতে দেওয়া যায়। কূটনৈতিক বিষয়ে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। যেরকম হচ্ছে যদি রোহিঙ্গা ক্রাইসিসের কথা বলেন। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যালো, সরি, একটু প্রবলেম হয়েছিল, একটা ফোন চলে এসেছিল। তো এটা আমরা হচ্ছে কূটনৈতিক জায়গায় দিতে পারি। আরেকটা জায়গায় দিতে পারি, সেটা হচ্ছে যে করোনা মোকাবেলায়। দেখেন, করোনাতে আমরা হচ্ছে লড়াই করতেছেন না, শুধুমাত্র নিজেকে ডিফেন্ড করতেছেন। এইভাবে আপনি করোনা মোকাবেলা করতে পারছেন। করোনা দিতে পারেন, কূটনৈতিক জায়গায় দিতে পারেন, রোহিঙ্গাতে দিতে পারেন। দেখেন, আপনি যখন একটা কোটেশন ইউজ করে কথা বলতেছেন, আপনি দেখবেন যে যারা হচ্ছে অনেক বড় বড় লেখক, তারা তাদের কথায় উদ্ধৃতি দেয়, তারা কোটেশন দেয়, ঠিক আছে। তো আপনি যখন আবার জ্ঞানী লোকেরাও হচ্ছে কোটেশন দেয়, বিভিন্ন ধরনের বাণী দিয়ে হচ্ছে বোঝায় ইয়েদেরকে, ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে কথা। আপনারা আশা করি বুঝতে পেরেছেন, না বুঝলে হচ্ছে প্রবলেম প্রশ্ন করবেন। সো কামরুন নাহার উর্মি বলেছেন, বাংলা ফোকাসে কি ইংলিশ কোটেশন দিতে পারবো? তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে কিছু টিচার আছে, আপনারা তো জানেন যে বাংলা ফোকাস গুলো আপনাদের যিনি নাম্বার দিবেন, তিনি অবশ্যই একজন বাংলার রিলেটেড কোনো কিছু থাকবেন, হয় বাংলার টিচার হবেন। যদি বাংলার টিচার নাও হন, তাহলে দেখা যাবে যে উনি বাংলা সাহিত্যের সাথে হচ্ছে অনুরাগী, হ্যাঁ, এরকম থাকবে। তো এখন আপনি বলেন, বাংলা সাহিত্য কি এতই দরিদ্র যে আমাদের ইংরেজি সাহিত্য থেকে কোটেশন ধার করে নিয়ে আসতে হবে? এই প্রশ্নটা যদি টিচারের মনের ভিতরে থাকে, তাহলে হয়তো বা উনি একটু রাগ করতে পারেন যে আমাদের বাংলা সাহিত্য কি এতই দরিদ্র, এত সমৃদ্ধ নাই যে আপনি হচ্ছে বাংলার একটা কথা বোঝানোর জন্য ইংলিশ সাহিত্য থেকে ধার করে এনে কোটেশন বলতে হচ্ছে। হ্যাঁ, তারপরেও যদি আপনার একান্ত ইচ্ছা থাকে যে ইংলিশ কোটেশন দেওয়ার জন্য, অবশ্যই বঙ্গানুবাদটা দিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তারপরে আরো কিছু কোটেশনের কথা বলে, আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার করতে পারবেন না। এইটা কোনো চ্যালেঞ্জের সম্মুখীন যদি হন, তাহলে এই কথাটা আপনি কিন্তু দিয়ে দিতে পারবেন। এরকম অনেক সুন্দর সুন্দর কোটেশন আছে, যেগুলো হচ্ছে আপনারা হচ্ছে
করতে পারেন। যেরকম হচ্ছে যদি বলেন রপ্তানির কথা, যে আমাদের হচ্ছে শুধুমাত্র হচ্ছে গার্মেন্টস খাত ভিত্তিক রপ্তানি, তো সেই ক্ষেত্রে আপনি রপ্তানি বৈচিত্র্যকরণের কথা বলতে পারেন, কখনোই সব ডিম এক জুনিতে রাখবেন না। তো এইরকম অনেক সুন্দর সুন্দর উক্তি কিন্তু আপনি হচ্ছে দিয়ে শুরু করতে পারেন এবং দিয়ে শেষ করতে পারেন। ভাইয়া আমাদের কোটেশন গুলো একসঙ্গে দিয়ে দিলে ভালো হ্যাঁ, হতো। একসাথে আমি হচ্ছে দিয়ে দিব। তারপরেও আপনারা যে জিনিসটা করবেন, কোটেশনের তো অভাব নাই, আপনারা হচ্ছে গুগল থেকেও অনেক কোটেশন হচ্ছে সার্চ করে আপনারা হচ্ছে নিবেন। যেগুলো আমার কাছে আছে সেগুলো আমি হচ্ছে দিব। আপনি সবসময় ট্রাই করবেন যেন হচ্ছে ইউনিক থাকা যায়, অন্যের চেয়ে ইউনিক থাকা যায়। কারণ হাজার হাজার খাতা কারোর সাথে কারো কমন করলে একই কথা একই ম্যাজিক যখন হচ্ছে টিচার আগে দেখবে, তখন হচ্ছে পরেরটা দেখে এত অভিভূত হবে না। ঠিক আছে, একই ফান যদি আপনি হচ্ছে দুইবার করেন, দেখা যাবে যে প্রথমবার যেভাবে হাসবে দ্বিতীয়বার সেভাবে হাসবে না। সো লাস্টে কিরকম হবে, যদি আপনি হচ্ছে কনক্লুশন দেন, দেখেন পদ্মা সেতুর কনক্লুশন, পদ্মা সেতু অবকাঠামোগত উন্নয়ন, রপ্তানি বাণিজ্যে গতি প্রবৃদ্ধি, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, শিল্পায়ন, কৃষি ও কৃষকের উন্নয়ন, অভ্যন্তরীণ উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দারিদ্র্য হ্রাস ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সাধিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করে 2041 সালের মধ্যে একটি উন্নত দেশ হিসেবে গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বপ্নের এই সেতুকে ঘিরে আবর্তিত হবে ভবিষ্যতের বাংলাদেশ। সো এইরকম করে আপনি কিন্তু পুরো ব্যাপারটাকে কনক্লুশন দিয়ে সুন্দর করে কিন্তু দিতে পারেন। এখানেও আপনি চাইলে কোনো উক্তি ইউজ করতে পারেন, বিশ্ব ব্যাংকের হোক, সেটা দেশীয় হোক বা আন্তর্জাতিক হোক। ঠিক আছে, এখন পদ্মা সেতুতে কি করবেন, আপনি সম্ভাবনার কথা বলবেন এবং কিছু রিকমেন্ডেশনের কথা বলবেন। রিকমেন্ডেশন কিরকম, যেরকম পদ্মা সেতু যেরকম হয়েছে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি, এরকম পদ্মা সেতুর মতো আমরা আরো মেগা প্রজেক্টের চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে পারবো। সেগুলোতেও আমরা যদি করতে পারি, আমরা যদি পদ্মা সেতু ধারাবাহিকতা রক্ষা করতে পারি, তাহলে হচ্ছে আমরা হচ্ছে একটা সোনার বাংলা তৈরি করতে পারবো, সোনার বাংলা গড়তে পারবো। সো দেখেন এখানে আমি গ্রাফের কয়টা কাজ করলাম, আর আপনার কাছে কি মনে হচ্ছে যে এই ফোকাস রেটিংটা হালকা ধরনের হয়েছে? এটা কিন্তু হালকা ধরনের হয়নি। এবং ভাইয়া আমরা কি কোনো মানে পয়েন্ট আকারে শনাক্ত করব, যেমন মনে করেন চ্যালেঞ্জ এরকম নাম লিখবো বা উপসংহার নাম লিখবো? পয়েন্টের কথাটা কখন আসবে আমি বলি, যখন হচ্ছে আপনি একটা ফোকাস রাইটিং লিখতেছেন, তখন আপনার তো জানেন আপনি হচ্ছে 3 পেজ লিখবেন, 30 নাম্বার হচ্ছে এটার আপনি হচ্ছে 3 পেজ লিখবেন, আপনি হচ্ছে 3 পেজ লিখবেন। তো এখন আপনার হাতের লেখা একদম ছোট ছোট, আপনার হাতের লেখা একদম ছোট ছোট, তখন আপনার কাগজে এতটুকু লিখলে, অন্যরা এতটুকু লিখলে যতটুকু হয়, আপনার এতটুকু লিখলে ততটুকু হয়। এরকম প্রবলেম ফেস করেছেন, এরকম অনেকেই আছেন, আছেন না? অবশ্যই আছেন। তো যাদের এরকম ছোট ছোট প্রবলেম হয় যে আমার হাতের লেখা সুন্দর কিন্তু অনেক ছোট ছোট, তো আমার হচ্ছে কাগজ অল্প হলে হয়ে যায়, আমি বেশি কথা আমি হচ্ছে অল্প জায়গায় লিখতে পারি, তখন আপনি কি করবেন, যখন সম্ভাবনার কথা বলতেছেন 2টা লাইন লিখে আপনি হচ্ছে পয়েন্ট করে 3টা পয়েন্ট দিবেন। দেখেন পয়েন্ট 3টা লিখবেন এইভাবে, তাহলে হচ্ছে কি এইখানেও কিছু কাগজ ফাঁকা হয়ে থাকবে, এখানেও কিছু কাগজ ফাঁকা হয়ে থাকবে, আপনার কাগজও বেশি খরচ হবে, দেখতেও সুন্দর হবে। কিন্তু আপনার যদি হাতের লেখা বড় বড় সাইজ হয়, তাহলে আপনি যদি পয়েন্ট পয়েন্ট করেন, তাহলে আপনি অল্প কথা, দেখা যাবে অল্প কথা বলেছেন, অল্প কথা, কিন্তু আপনার কাগজ শেষ। এখন বলতে পারেন টিচার কি এত কিছু বুঝবে? কিভাবে বুঝবে সেটার একটা ক্লু আপনাকে বলি। যিনি আপনারা হচ্ছে 15,000 খাতা উনি দেখবেন, এখন হয়তোবা 3 জন বা 5 জন টিচার দেখবেন, এক একজন 3,000 খাতা দেখবেন। এখন 3,000 খাতা দেখলে 1 নম্বর খাতা যিনি যার দেখবেন বা 2 নম্বর দেখবেন, ওনাদের হয়তোবা পার হয়ে যাবে, কিন্তু পরে যারা চালাকি করেছে তাদের চালাকি কি চোখে পড়বে না? আর আমরা কিন্তু সবাই মোটামুটি একই ধরনের চালাকি করি, যে হচ্ছে বানিয়ে বানিয়ে আমরা গ্রাফ দিই, এরকম করে দিয়ে একটা গ্রাফ বানাই, তারপরে এরকম করে দিয়ে এখানে 5% লিখে দিই, এখানে সূত্র দিয়ে দিই প্রথম আলো, এরকম করে আপনি হয়তোবা ইথিক্যাল, আপনি হয়তোবা সঠিকভাবে দিয়েছেন, কিন্তু আরেকজন সুন্দর করে হচ্ছে এইভাবে ফটকা বানিয়ে দিচ্ছে, তো তার জন্য আপনারটা সার্চ করে দেখবে। একজন বলেছেন কনক্লুশনেও কি কোটেশন দেওয়া যাবে কিনা, কিভাবে সুন্দর একটা কনক্লুশনে কোটেশন দেওয়া যায় সেটা আমি আপনাকে বলি।
চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে আপনারা হচ্ছে কথা বলতেছেন। রবীন্দ্রনাথ একটা কোটেশন বলেছেন, একটা কথা বলেছেন যে আগুনকে যে ভয় পায়, আগুনকে, সো দেখেন, আগুনকে যে ভয় পায় সে আগুনের ব্যবহার করতে পারে না। এইটা কোথায় কনক্লুশন হিসেবে দিতে পারেন? বলতে পারেন? কেউ কি বলতে পারেন আগুনকে যে ভয় পায় সে আগুনের ব্যবহার করতে পারে না? চ্যালেঞ্জ মোকাবেলায়, চ্যালেঞ্জ মোকাবেলা, ওকে ওকে, চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি এটা দিয়ে আসলেন। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কি এটা দেওয়া যায়? যে অটোমেশন আসতেছে, একটা ভয়, হ্যাঁ, মানুষের চাকরি চলে যাবে ভয়, একদম পারফেক্ট ভাবে কিন্তু দেওয়া যায়। লাস্টে গিয়ে বললেন যে আমরা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জকে আমরা হচ্ছে মোকাবেলা করব, চ্যালেঞ্জকে আমরা হচ্ছে সুযোগে পরিণত করব। তো এই হচ্ছে গিয়ে কনক্লুশনে কোটেশন দেওয়ার একটা হচ্ছে উদাহরণ। আর আরেকজন বলেছেন সূচনা অথবা উপসংহার কথাটাকে লিখতে হবে, কোনো ধরনের কথা বলবেন না যেরকম যে ভূমিকা, সূচনা, উপসংহার, সম্ভাবনা, উপকারিতা, অপকারিতা, বৈশিষ্ট্য, এইভাবে বলবেন না। আপনি সিম্পল ভাবে প্যাসেজ আকারে লিখে যাবেন যে ওকে, এই হচ্ছে গিয়ে কথা। তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন কিভাবে শুরুতে কোটেশন দিবেন, কিভাবে মাঝখানে কোটেশন দিবেন, লাস্টে কোটেশন দিবেন, দিয়ে শেষ করবেন। এইভাবে আপনারা কিন্তু সুন্দর একটা হচ্ছে ফোকাস রাইটিং লিখতে পারেন, বানিয়ে বানিয়ে আপনি লিখতে পারেন। টিচার ধরতেও পারবে না যে আপনি হচ্ছে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। আপনি যখন কোটেশন লিখতেছেন তখন টিচার ভাববে যে এই ছেলে অবশ্যই পড়াশোনা করে এসেছে এবং হচ্ছে এই ছেলে গবেষণা করে এসেছে এবং এটা সম্পর্কে জানে। চ্যালেঞ্জ মোকাবেলায় একজনের ডেটা দিচ্ছে, আপনি কোটেশন দিচ্ছেন, ওনার ডেটা 2 দিন পরে চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপনার কোটেশন তো 2 দিন পরে চেঞ্জ হবে না। এখন বলতে পারেন তাহলে কি ডেটা দিব না? আপনি কি ডেটার বিপক্ষে বলছেন? না, আপনি গ্রাফ ডেটা দুইটাই আপনি দিতে পারেন। এখন সেই জন্য আমি বলবো যে আপনি হচ্ছে একদম ডেটা ফ্রিক হয়ে যাবেন না, যে একদম ডেটা আমাকে পড়তে হবে, ডেটা না পেলে আমি কি করব, কি লিখবো, এইরকম একটা ট্রেন্ড আমাদের ভিতরে চলে আসছে যে ডেটা না পারি না আমি ফোকাস দিতে পারবো না। ইম্পসিবল। আপনাকে বলে নাই ডেটা সমৃদ্ধ ফোকাস রাইটিং লেখেন, আপনাকে বলছে ফোকাস রাইটিং লেখার জন্য। হ্যাঁ, সেখানে যদি আপনি সম্ভাবনা দেখাতে গিয়ে পদ্মা সেতু কত % জিডিপি বৃদ্ধি হচ্ছে, 3টা বা 4টা হচ্ছে ডেটা দেন, কোনো প্রবলেম নাই। সমস্যা, কোনো একটা সমস্যা বলতে গিয়ে নারীদের সমস্যা, নারীরা নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে 3টা ডেটা দেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে? তো সেই জন্য একেবারে বস্তাবন্দি হচ্ছে ডেটা আমাকে মুখস্থ করতে হবে না। এখন কেউ প্রশ্ন করতে পারেন গ্রাফ কি দিব নাকি গ্রাফ দিব না? এখন গ্রাফ যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই সুন্দর করে আপনাকে হচ্ছে পেন্সিল ইউজ করে একদম হচ্ছে ডেটা, কি বলে, রিলিভেন্ট ডেটা এবং অথেন্টিক ডেটা দিতে হবে। অথেন্টিক ডেটা দিতে হবে। কিছু কিছু ডেটা এদিক সেদিক হলে আপনার হচ্ছে মার্ক চলে যাবে। যেরকম আপনি মাথা পিছু আয়ের কথা বলতেছেন, আপনি বলতেছেন না যে 2227 অথবা 2554 না, আপনি বলতেছেন $2500। সো এটা একটা ভুল। মাথা পিছু আয় আপনি ভুল ডেটা দিয়েছেন। আপনি বলতেছেন এদিক সেদিক একটু আমাকে পার্শিয়াল মার্ক দিবে না, না দিবে না। আপনি হচ্ছে আমাদের গড় আয়ের কথা বলতেছেন, সেখানেও আপনি বলতেছেন গড় আয়ু 80 বছর, আপনাকে পার্শিয়াল মার্ক দিবে না। কিন্তু পার্শিয়াল মার্ক কোথায় পেতে পারেন? যদি আপনি বলেন যে এক গবেষণায় দেখা যায় যে প্রতিদিন 25% নারী তাদের গৃহে নির্যাতনের শিকার হয়। তো এটা বিভিন্ন গবেষণা, নারীদের নিয়ে বিভিন্ন গবেষণা হয়, কেউ 25% বলছে, কেউ 29% বলছে, এরকম করে আপনি কিন্তু বলে আসতে পারেন। আবার আপনি বলেন এক গবেষণায় দেখা যায় যে নারীরা হচ্ছে প্রাথমিকের শিক্ষায় পুরুষদের চেয়ে পিছিয়ে আছে। ডেটাটা একদম ভুল। অপ্রয়োজনীয় ভাবে বলতে গিয়ে স্মার্ট হতে গিয়ে ভুল করে ফেলেন। কেন ভুল করে ফেলেন? কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রাইমারিতে মেয়েরা হচ্ছে শিক্ষা অংশগ্রহণে এগিয়ে। সো এই ডেটা দিতে গিয়ে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অথেন্টিক ডেটা দিচ্ছেন কিনা। আর আপনি যখন হচ্ছে গ্রাফ আঁকবেন তখন আপনি যে জিনিসটা খেয়াল রাখবেন সে আপনি হচ্ছে যে সোর্স দিচ্ছেন কিনা। অবশ্যই সোর্স আপনাকে দিতে হবে। যদি আপনি সোর্স না দেন তাহলে কিন্তু এই ডেটার যে অথেন্টিসিটি আছে সেটা কিন্তু প্রমাণিত হবে না। আপনি বানিয়ে দিয়েছেন নাকি বানিয়ে দেন নাই এই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো এই হচ্ছে গিয়ে আপনার গ্রাফ দেওয়া অথবা ডেটা দেওয়া কিভাবে দিবেন সেই ব্যাপারে হচ্ছে আমি মোটামুটি আপনাদেরকে ক্লিয়ার করলাম। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন বলতে পারেন যে আমি যদি পাই চার্ট দেই, আমি যদি বড় করে একটা চার্ট দিতে চাই, 2-3টা চার্ট দিতে চাই, তাহলে দেখেন আপনাকে ফোকাস রাইটিং এর কথা বলেছে, আপনি পুরো খাতা আঁকি ঝুঁকি করে শেষ করে দিয়েছেন। টিচারের ভালো লাগবে? হ্যাঁ, একটা গ্রাফ আপনি দিতে পারেন,
তো সেইখানেও আপনাকে কি মনে রাখতে হবে, সময়ের কথা মনে রাখতে হবে। আপনার যদি একটা অঙ্ক আপনি দিতে পারেন নাই, সেখানে 5 মিনিট আপনার বেঁচে গিয়েছিল, দেন আপনি গ্রাফ। কিন্তু আপনার সময় নাই, আপনি গ্রাফ আঁকতে বসছেন, তার মানে এটা অনেকটা হচ্ছে আপনি হচ্ছে সময়কে নষ্ট করতেছেন, আপনি অন্য কিছু অ্যান্সার করতে পারবেন না। সো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে যে সবকিছু অ্যান্সার করা। আপনারা যদি দেখেন যে আপনারা যদি বই থেকে দেখেন যে বাজারের যে বইগুলো আছে সেগুলো দেখে, পদ্মা সেতু হোক বা ইয়া হোক, আপনি দেখে দেখে খাতায় লিখবেন, একদম হুবহু লিখবেন, দেখবেন 5 পাতায় আপনার শেষ হচ্ছে না, বা 4 পাতা বা 5 পাতা লাগতেছে। আবার আপনি দেখবেন আমি আপনাকে সুন্দর করে অ্যাসাইনমেন্ট দিলাম, আপনি এরকম একটা অ্যাসাইনমেন্ট করেছেন যেটা হচ্ছে আপনার সময় লেগেছে হচ্ছে 45 মিনিট। অনেক দেখবেন ফেসবুকে অনেক সময় হ্যান্ড নোট শেয়ার করে, সেগুলো হচ্ছে দেখবেন এত সুন্দর করে করা, দেখতে ভালো লাগে, কিন্তু আপনি যদি সেই জিনিসটা হুবহু লিখেন, দেখে দেখে লিখেন, আপনার 45 মিনিট লাগবে বা 35 মিনিট লাগবে। কিন্তু আপনার কি এত সময় আছে ব্যাংকের রিটেন দেওয়ার জন্য, ফোকাস রাইটিং দেওয়ার জন্য? আপনার কি এত সময় আছে? আপনার বরাদ্দকৃত সময় কতটুকু? সর্বোচ্চ 15 মিনিট। আপনার 30 মার্ক থাকুক 35 মার্ক থাকুক, সর্বোচ্চ 15 মিনিট। আপনি 15 মিনিটকে সর্বোচ্চ ধরলে 18 মিনিটে গিয়ে ঠেকবে, 15 থেকে 18। সো আপনি 15 মিনিট 18 মিনিটে কতটুকু মেকআপ দিয়ে সুন্দর করে হচ্ছে চিত্রায়িত করতে পারবেন আপনার ফোকাসকে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। কে কত সুন্দর করে, সে তো ঘরে বসে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে এসির এটা মাত্রাটা বাড়িয়ে দিয়ে সুন্দর করে একদম হচ্ছে ডিজাইন করে, হ্যাঁ, সুন্দর করে হচ্ছে উনি হচ্ছে ফোকাস রাইটিংটা করে ছবি টবি তুলে ফেসবুকে আপ করেছে। বা একজন হচ্ছে পত্রিকাতে হচ্ছে পেয়েছে, সে পত্রিকা সম্পাদক ওটা কপি করে সুন্দর করে পেস্ট করে একটু এদিক সেদিক করে দিয়ে দিয়েছে। এখন আপনি যদি এটা হুবহু মুখস্থ করেন বা এটা যদি হুবহু ফলো করেন, তাহলে আপনি তো নিজের ক্ষতি নিজে করতেছেন। আপনি এই জিনিসটা তো এক্সামে ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি সেম হুবহু মুখস্থ করে ওটা ইমপ্লিমেন্ট করতে গেলে আপনার 20 মিনিট 22 মিনিট লেগে যাবে, আপনি সব অ্যান্সার করতে পারবেন না। সো সেই জন্য দেখতে হবে যে আপনি কতটুকু সময়ের ভিতরে কতটুকু অ্যান্সার করতে পারতেছেন। সেই জন্য শুরুতে সূচনা রাখতে হবে, লাস্টে কনক্লুশন রাখতে হবে, মাঝখানে সম্ভাবনা বা সমস্যা, এবং সমস্যার কথা বললে তার পরামর্শ সমাধানে, এই কয়েকটা ধাপে আপনাকে হচ্ছে ফোকাসটা শেষ করে দিয়ে আসতে হবে, এবং এইভাবে দিলে আপনি ফুল অ্যান্সার করে আসতে পারবেন। ওকে, একজন বলেছেন তথ্য সাজিয়ে লিখতে পারেন, একই কথা বারবার চলে আসে। আমি তো সেই জন্যই বললাম ভাইয়া আপনি হচ্ছে রেকর্ড ভিডিওটা হচ্ছে শুরু থেকে দেখবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন যে একই কথা রিপিট না করার জন্য আমি হচ্ছে যেভাবে বলেছি যে শুরুতে সূচনা থাকবে, লাস্টে হচ্ছে কনক্লুশন থাকবে, এখানে সম্ভাবনা থাকবে, সমস্যা থাকবে, সমস্যার সমাধান থাকবে। ভাইয়া এইভাবে এক এক জায়গায় এক একটা কথা বললে আপনার কথা কখনোই রিপিট হবে না। জি বলেন। হ্যাঁ, আমি বলতেছি যে যেমন সাপোজ 50 বছরে বাংলাদেশের অর্জন, এখানে জি মনে করেন যে শিক্ষার ক্ষেত্রে আছে, তারপরে রেমিটেন্স আছে, প্রবৃদ্ধি আছে। এটা যদি আমি একটা গ্রাফে 1971 সাল আর বর্তমান সালের একটা এই ডাটাগুলো দেই, সেটাই বেটার হবে না আমার প্রত্যেকটির ক্ষেত্রে পয়েন্ট আকারে একটা সেন্টেন্স আকারে এরকম করে দিলে ভালো হবে? যেমন শিক্ষার এই ক্ষেত্রে, জিনিসে যে জিনিসটা তারপরে করে যে রেমিটেন্স, অর্জনের প্রবৃদ্ধিতে। ক্ষেত্রে আমরা যে জিনিসটা করি, আমরা হচ্ছে কিছু কমেন্ট পরে পড়বো, আপনারা যারা কমেন্ট করেছেন। দেখেন, যখন হচ্ছে বাংলাদেশের অর্জনের কথা বলা হয়, এই জিনিসের হচ্ছে সোর্সের কোনো অভাব নাই বাংলাদেশের অর্জন। হ্যাঁ, এখন জি জি। অর্জনের কথা সবাই কিভাবে করে, যে লিখে হচ্ছে পাঠ, তারপরে হচ্ছে পাঠ এইভাবে লিখে টান দিয়ে লেখে যে পাটে এততম, তারপরে হচ্ছে তুলাতে এততম, এইভাবে হচ্ছে ডেটার হচ্ছে মানে অনেক কিছু ডেটা লিখে, ঠিক আছে। কিন্তু জি জি। এই এই জিনিসটা না করে আমি যে জিনিসটা মনে করি যে আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে যে বাংলাদেশের অর্জনের ক্ষেত্রে শুরুতে আপনাকে সূচনা দিতে হবে। কিরকম সূচনা? যে 50 বছরে সেই যে তলাবিহীন ঝুড়ি ছিল সেখান থেকে বাংলাদেশ এখানে চলে আসছে, যদি সেটা নিয়ে কোনো কোটেশন থাকে সুন্দর, সেটা দিতে পারেন। একটা সুন্দর কোটেশন আপনার পুরা কি বলতে চাচ্ছেন সেটা আপনি কিন্তু প্রকাশ পেয়ে যায়। সূচনা গেল, তারপরে আপনি বলবেন হচ্ছে কনক্লুশনের কথা, বললেন। এখন বাংলাদেশের অর্জনে আপনার কিছু পরামর্শ থাকতে পারে যে বাংলাদেশ আরো ভালো অর্জন করতে পারতো। দেখেন আমি কিভাবে ভাগ করে, আপনি কিছু পরামর্শ প্রদান করলেন যে বাংলাদেশ যদি এই জিনিসগুলো করে, নারীদের এটা করে ওইটা করে, বা উদ্যোক্তাদের ঋণ দেয়, তাহলে হচ্ছে বাংলাদেশ আরো বেশি ভালো কিছু করতে পারে। এই এতটুকু জায়গায় পরামর্শের কথা বললেন, ঠিক আছে। আর এখানে সূচনার কথা বললেন। আর এই যে এখানে
এইখানে আপনি অর্জনের কথা বলবেন। এখন আপনি কৃষিতে তুলা, পাট, ইলিশ, আম এইগুলো বলে বা জিওগ্রাফিক্যাল পণ্য এইগুলো বলে পুরা কাগজ শেষ করে ফেলেছেন। তাহলে আপনি ব্যাংকের কথা বলতে পারবেন? অর্থনীতির কথা বলতে পারবেন? পারবেন না। আপনি আমাদের এলডিসির কথা বলতে পারবেন? পারবেন না। তাহলে আপনি এই তিনটা জিনিসকে ভাগ করেন হচ্ছে আমাদের তিনটা সেক্টরের মাধ্যমে। কি তিনটা সেক্টর? অর্থনীতি মেইন তিনটা সেক্টর কি বলেন তো কেউ? সেবা আছে, কৃষি সেবা, আছে, শিল্প। আর শিল্প। ঠিক আছে, দেখেন এই তিনটার আওতায় যদি আপনি হচ্ছে এই তিনটা হচ্ছে জমিকে হচ্ছে ভাগ করে দেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে তিনটা জায়গায় তিনটা জিনিস লিখতে পারবেন। এখন দেখেন আপনার জায়গা কমে আসতেছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি বিসিএস এর লেখা লিখতেছেন না, আপনি ব্যাংকের লেখা লিখতেছেন। 15 মিনিটে 16 মিনিট আপনাকে লিখতে হবে, হয়তোবা সেটা আরো কম হতে পারে। দেখা গেল অঙ্ক করতে গিয়ে আপনার একটু সময় বেশি চলে গেছে, তখন আপনাকে তো অঙ্কের ওই বেশি সময়টা এখানে সেভ করতে হবে, এখানে 12 মিনিটে শেষ করতে হবে, 3 মিনিট এখান থেকে নিতে হবে, তাই না? কারণ মাত্র 2 ঘন্টার। তখন আপনি এখানে যখন সেবার কথা বলবেন তখন হচ্ছে লাইন বাই লাইন কথা বলে শেষ করবেন, কৃষির কথা বলে লাইন বাই লাইন শেষ করবেন, শিল্পের কথা বলে লাইন বাই লাইন শেষ করবেন। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে এখানে একটা হচ্ছে এরকম ছোট একটা ঘর করে সেখানে যদি আমি হচ্ছে একটা সুন্দর ছোট একটা ছক করে যদি আমি বলে দিতে পারি সেবার কথা, কৃষির কথা যদি আমি সুন্দর করে একটা ছক করে ছোট ছক করে যদি আমি বলে দিতে পারি স্পিডে, শিল্পের কথা, তাহলে আমি দিলাম, তাহলে আপনি দেন। কিন্তু যদি আপনি এখানে কৃষির কথা বলেন, আপনি পাট, আম, চা, তারপরে ধরেন সবুজ অন্যান্য শাকসবজি, মাছ, পুকুরে মাছ, তারপরে সামুদ্রিক মাছ, এইভাবে যদি দেন দেখবেন যে আপনার কাগজ শেষ। সো আপনার কাছে কিন্তু শুধু অর্জন কৃষির কথা বলতে চাই নাই, তাই না? আপনাকে যদি বলা হয় যে ঘটককে আপনি জিজ্ঞেস করলেন যে পাত্রীর কিরকম পাত্রী, ঘটক বলল পাত্রীর চোখ অনেক সুন্দর, চোখের দিকে যদি আপনি তাকান আপনি তাকিয়েই থাকবেন, চোখ অনেক ঘন কালো, আর চোখে আইল্যাশ দেয় তো অনেক সুন্দর থাকে চোখ, দিনে একবার সকালে একবার দেয়, চোখে পানি দেয়, আবার মেকআপ দেয়, আর হচ্ছে সানস্ক্রিন মাখে যেন চোখে কোনো ক্ষতি না হয়। পুরা ব্যাপারটাই সে বললো, 1 ঘন্টা কথা বললো চোখ নিয়ে। আপনি খুবই বিরক্ত হবেন, কিন্তু দেখেন চোখ নিয়ে সে ডিটেলস কথা বলেছে। আপনি তারপরে কেন বিরক্ত হচ্ছেন? কারণ আপনি ফোকাস চেয়েছেন পুরো ব্যাপারটা, যে তার চরিত্র কিরকম বা পড়াশোনা কিরকম করেছে, তার ব্যাকগ্রাউন্ড কিরকম ইত্যাদি। সো একটা ফোকাসকেও কিন্তু সব দিক দিয়ে ফোকাস করতে হবে। আপনি বাংলাদেশের অর্জনের কথা বলে আপনি হচ্ছে পত্রিকার একটা সম্পাদকীয় পেয়েছেন, ওই লোকে হয়তো বা কোনো কৃষিবিদ, সে কৃষির সব কথা বলেছে, একজন হচ্ছে সেটা হচ্ছে শেয়ার করেছে বা বইতে ছাপিয়ে দিয়েছে, আপনি সেটাই হচ্ছে কৃষির সব মুখস্থ করেছেন। আসলে এরকম করা যাবে না। একজন একজন ভালো একজন লোক সে সব সময় রিকমেন্ড করবে, পরামর্শ দিবে। বাংলাদেশে অর্জন হয়েছে তো কি হয়েছে, আপনি 2টা পরামর্শ দিবেন, আপনার 2টা জ্ঞানের কথা বলবেন যে বাংলাদেশ সামনে এই জিনিসগুলা করতে পারে। আপনি যখন পদ্মা সেতুর কথা বলবেন সেখানেও আপনার 2টা জ্ঞানের কথা বলতে পারেন, যে পদ্মা সেতু এই 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 জায়গায় হচ্ছে আমরা হচ্ছে আরো ভালো করতে পারি, আমরা পদ্মা সেতুর মতো আরো এই এই 2টা জায়গায় কাজ করতে পারি। তাহলে টিচার খুশি হবে, একঘেয়েমিতা থাকবে না, সবাই হচ্ছে ওই গতানুগতিক লিখবে। আপনি যেটা বললেন না বাংলাদেশের অর্জন, এবং সবাই যে জিনিসটা করবে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা, এই যে এইভাবে লিখবে যে পাট, 1 লিখে পাট, 2 লিখে তুলা, একদম পুরা সবজি ক্ষেত হচ্ছে নিয়ে আসবে, তারপরে গম, এইভাবে দিবে। ঠিক আছে, টিচার এইভাবে চায় নাই। ফোকাস জিনিসটা হচ্ছে যে সামগ্রিক ফোকাস। আপনি সেবা খাতকে ফোকাস করবেন, সেবা খাতের কি কি হয়েছে, শিল্প খাতকে ফোকাস করবেন। এখন বলতে পারেন যে এইভাবে তো নাই, আমি কিভাবে কি করব? তো এই জিনিসটা করার জন্য এখন আমি আপনাদেরকে বলবো, কিন্তু আমি কিছু কমেন্টে কিছু কথা শুনে নিই। হ্যালো জি ভাই, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধরেন যেমন COP26-এ আমাদের প্রধানমন্ত্রী 4টা দফা দিছে, হ্যাঁ? তো সেখানে যদি আমি জাস্ট এই কথা এরকম ধরেন, মানে আমার জাস্ট মাথা যে প্রধানমন্ত্রী 4টা দফা দিছে, তো এই কথাটা উল্লেখ করলাম, কিন্তু তাহলে আপনি ইনডিরেক্ট নেরেশনে বলবেন, একদম কোটেশন দিয়ে বলবেন না। কোটেশন দিয়ে কথা বললে মনে হবে যে উনি যে জিনিস স্পিচটা দিয়েছে সেটা বলেছে। আপনি আপনার মতো করে বলবেন, পেশাজ আকারে বলবেন। কিন্তু আপনি একেবারে নীল কালি দিয়ে কোটেশন দিয়েছেন, মনে হচ্ছে এটা বলেছেন প্রধানমন্ত্রী। ওইভাবে না বলে আপনি নিম্নবর্ণিত দিক নির্দেশনা দিয়েছেন, এইভাবে দিয়ে আপনার মতো করে দিয়ে দিবেন। জি, আই মিন জাস্ট এজ এ ইনফরমেশন আকারে, যে প্রধানমন্ত্রী ইনফরমেশন আকারে দিয়ে দিবেন। জি বলেন।
ভাইয়া আমি কি আমি বলতে চাচ্ছি যে আমাদের যে এসডি এর লক্ষ্য 17টি, আমরা কি এই 17টিকে মানে উল্লেখ করব না শুধু মানে গুরুত্বপূর্ণ গুলো উল্লেখ করব? দেখেন, এসডিজির লক্ষ্য আপনাকে বলবে না যে এসডিজির 17টি লক্ষ্য বর্ণনা করেন। আপনাকে প্রশ্নটা বুঝতে হবে। আপনাকে কি বলবে? এসডিজি লক্ষ্য অর্জনে অগ্রগতি বা এসডিজি লক্ষ্য অর্জনে কতটা আমরা এগিয়ে আছি বা আমাদের অর্জন, এই টাইপের কথাবার্তা বলবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? এই যে এসডিজি সূচনা দিবেন, একটা তো সূচনা, সুন্দর একটা সূচনা হবে, তাই না? যে এইটার জন্য হচ্ছে এসডিজির একটু ভূমিকা টমিকা দিয়ে সূচনা দিবেন। আর কনক্লুশনও কিছু একটা থাকবে যেটা হচ্ছে আপনি রিকমেন্ড করবেন। এখন এসডিজিতে আমাদের কি থাকতে পারে? এক হচ্ছে আমাদের যে জিনিসগুলো হচ্ছে আমরা ভালো করেছি, আর যে জিনিসগুলো এখনো আমরা ভালো করিনি, তো সামগ্রিকভাবে আমরা কি করলে আলটিমেটলি ভালো করতে পারি। দেখেন টোটাল হচ্ছে কয়টা প্যারা হলো? 1টা 2টা 3 4 5, এই 5 প্যারায় শেষ। সো এখন এইখানে আপনি হচ্ছে 17টা মুখস্থ রাখার দরকার নাই। আপনি কিছু কিছু মনে থাকবে যে এই যে জায়গা হচ্ছে আমরা ভালো করেছি, হয়তো বা শিশু মৃত্যু হারে হ্রাস করেছি, আমরা নারীদের শিক্ষায় আমরা ভালো করেছি। আবার এখানে হইতে পারে যে আমরা গৃহায়নে ভালো করতে পারি নাই, বা আরো কয়েকটা জিনিসে ভালো করতে পারি নাই। সো আমরা যদি ওই জিনিসগুলো করি, আমাদের সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাড়াই, তাহলে হচ্ছে আমাদের বাড়বে। ঠিক আছে? সো বুঝতে পেরেছেন কি আমি যে জিনিসটা বললাম? এইভাবে যদি আপনি করেন তাহলে একদম সুন্দর করে আপনি একটা ফোকাস লিখতে পারবেন যে আপনি একটা কথা বলেছেন, আপনার কথা থেকে শেখার আছে। কিন্তু যদি আপনি ওই যে 1 2 3 এইভাবে দেন, আলটিমেটলি দেখতেও ভালো হবে না, আর আপনারও মনে থাকবে না। তো এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পত্রিকাতে এইরকম অনেক বড় বড় গ্রাফ থাকে, আপনারা দেখবেন যে এইরকম করে বৃত্ত দিয়ে তারপরে এরকম করে থাকে, হ্যাঁ, তারপরে এই দিক দিয়ে গ্রাফ থাকে, এই দিক দিয়ে একটা মহিলার চেহারা থাকে, এরকম থাকে, দেখতে এত সুন্দর লাগে। হ্যাঁ, এবং এইগুলো যখন আপনারা দেখেন একদম আপনার বিমোহিত হয়ে যান। ক্লাস 9-এ যেরকম ক্লাসমেটকে দেখে আপনার বিমোহিত হয়েছেন, এরকম বিমোহিত হয়ে যান। তো এইভাবে বিমোহিত হওয়ার কিছু নাই, কারণ আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। তো আপনাকে যেটা ইমপ্লিমেন্ট করতে হবে সেটা আপনাকে চিন্তা করতে হবে। আমরা বেশিরভাগ সময় যে জিনিসটা করি, যেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো না সেগুলোর পিছনে ছুটি। কিন্তু আমরা কি পরীক্ষার বাজারে সেটা ইমপ্লিমেন্ট করতে পারবো? আমরা যেটা ইমপ্লিমেন্ট করতে পারবো সেটার পিছনে আমাদের সময় দিতে হবে। তো এই হ্যাঁ, হচ্ছে আরেকটা যদি একটু পেপারের ইয়ার কথা যেহেতু আসছেন, জি মানে মানে পেপারের ফোকাস মানে এডিটোরিয়ালের কথা যেহেতু একটু আসছেন, একটু আস্ক করতে যাচ্ছিলাম যে মানে এডিটোরিয়াল গুলা কিভাবে মানে স্বল্প সময়ের কিভাবে মধ্যে পড়বো এটা পড়া আমি যায় হচ্ছে বা বলতেছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, আমি একটু পরে বলতেছি। মানে একটা এডিটোরিয়াল পড়তে গেলে দেখা যায় যে অনেক বড় বড়, তো অনেক সময় চলে যায়, ধৈর্যও কুলায় না। আচ্ছা, আমি কিভাবে ধরেন বলতেছি, পড়লে একটু ইফেক্টিভ হতে। আচ্ছা আমি বলতেছি। তারপর ইবা রহমান লিখেছেন ডেটা রিলেটেড টাও একটু বলেন, সোর্স কিভাবে লিখবো? সোর্স লিখবেন এই যে এরকম, যদি আপনি গ্রাফ দেন বা ইয়া দেন তাহলে যে এটাকে স্টার দিয়ে প্রথম আলো দিয়ে দিবেন। এই যে আপনি হচ্ছে ইয়া দিয়েছেন, টেবিল এঁকেছেন, সেখানে প্রথম আলো দিয়ে দিলেন। অথবা আপনি এই দিক দিয়ে লম্বা করে প্রথম আলো দিয়ে দিতে পারেন, এইখান দিয়ে দিতে পারেন। হাতের লেখা যদি সুন্দর হয়, কিন্তু হাতের লেখা যদি বিশ্রী হয় আমার মতো, তাহলে হচ্ছে সুন্দর করে এইখানে দিয়ে দিবেন। এই হচ্ছে গিয়ে কথা ইবা রহমানের। তারপরে একজন লিখেছেন, এখন একজন বলেছেন যে আমরা হচ্ছে সম্পাদকীয় গুলো কিভাবে পড়বো বা আমরা হচ্ছে ডেটা কিভাবে নিব, এই জিনিসগুলো হচ্ছে আমি বলবো। বলার আগে আপনাদেরকে আমি হচ্ছে কিছু টাস্ক দিব। এই টাস্ক গুলো যদি আপনাদের মনে হয় যে আসলে যুক্তিযুক্ত, তাহলে হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করবেন। প্রথমে আপনি যে জিনিসটা করবেন, একটা খাতা নিবেন, একটা খাতা কিনবেন, সেটা বসুন্ধরা হতে পারে বা একটা ভালো মলাটের একটা খাতা নেবেন, যেটা হচ্ছে মোটামুটি টিকে যতদিন আপনি চাকরির পড়াশোনা করতেছেন। এই খাতাটা নেওয়ার পরে প্রথম যে 5টা পেজ আছে, এই 5টা পেজ আপনি হচ্ছে বরাদ্দ করবেন বিভিন্ন ইস্যু। প্রথমটা হবে ব্যাংক, অর্থনীতি, এটা হেডলাইন লিখে রাখবেন। তারপরটা লিখবেন হচ্ছে জলবায়ু, তারপর লিখবেন আইসিটি, তারপর জাতীয় ইস্যু, আন্তর্জাতিক,
এরকম করে 5টা পেজে 5টা জিনিস লিখবেন। ফোকাস হাজার হাজার আছে, আপনি ভুলেও চিন্তা করবেন না যে কত ফোকাস আছে, আপনি কিছুই জানেন না, ধরে নেবেন আপনি জিরো থেকে শুরু করছেন। দেখেন আমরা সবাই জিরো থেকে শুরু করি, জিরো থেকেই আমরা হচ্ছে অনেক কিছু হয়। আমরা এই যে আজকে এখন ক্লাস হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। সো 1 ঘন্টা কিন্তু আমরা শুরুতেই 1 ঘন্টা হয়ে যায় না, শুরুতে ছিল 1 মিনিট, 1 মিনিট 2 মিনিট করেই 1 ঘন্টা হয়েছে। সো আপনি হচ্ছে একদম শুরুতেই ভাববেন না আমি 50টা কিভাবে শিখবো, আমি 100টা কিভাবে শিখবো, এত এত ফোকাস রাইটিং আমি কেমনে শিখবো, আমাকে তো ফোকাস রাইটিং এর পিডিএফ কেউ দেয় না, দুনিয়া এত কঠিন কেন, দুনিয়া তো নিষ্ঠুর কেন, এইভাবে চিন্তা না করে নিজের উপর স্বনির্ভরতার চিন্তাটা করবেন। তারপরে লাস্টের বক্সটা হচ্ছে আন্তর্জাতিক ইস্যু, জাতীয় ইস্যু। তারপরে এটা হচ্ছে এটা কি ইস্যু ছিল, জলবায়ু, আইসিটি ইস্যু, জলবায়ু ইস্যু, আর এটা হচ্ছে ব্যাংক ও অর্থনীতির ইস্যু। এখন আপনার কাছে সাম্প্রতিক সময়ে আপনার ফেসবুক দেখেছেন, বিভিন্ন ফেসবুকের ফোকাস রাইটিং এর গ্রুপ আছে, আমার গ্রুপটাতে বিভিন্ন সময় আমি বিভিন্ন কিছু শেয়ার করি। রিসেন্ট 7 দিনের টপিকটাই দেখেন না যে কি টপিক নিয়ে এখন আলোচনা হচ্ছে, COP26 নিয়ে আলোচনা হচ্ছে নাকি আইসিটি বার্ষিক পণ্য নিয়ে আলোচনা হচ্ছে। যেটা আলোচনা হচ্ছে আপনি জাস্ট একটা ধরেন বার্ষিক পণ্য আইসিটি, এটা এখানে লিখবেন। লিখার পরে আপনি ধরেন এইগুলাতে তো কিছু আসবে, লিখলেন, এইভাবে যেগুলো আসবে লিখলেন। সাম্প্রতিক গুলো আপনি একটু ট্রাই করবেন হাইলাইট করে রাখার জন্য, কারণ পরীক্ষার আগে দিয়ে সাম্প্রতিক গুলো একটু বারবার দেখতে হয়। এই জিনিস করার পরে আপনাকে যে জিনিসটা করতে হবে, এই যে বর্ষপণ্য লিখেছেন না, আপনি ভেতরের একটা পেজে উপরে লিখবেন হচ্ছে বর্ষপণ্য, বা আমি ধরি নারী একটা জাতীয় ইস্যু, তো নারী। এখন নারীর জন্য আমি হচ্ছে 3টা কাগজ রাখবো, বা 3টা বা 3.5 কাগজ রাখতে পারেন, এরকম রাখতে পারেন। মানে হচ্ছে ব্যাংকে আপনি যতটুকু লিখবেন ততটুকুই, বিসিএস এ কতটুকু, অথবা এটা ছবি তুলে ফেসবুকে দিবেন অনেক লাইক আসবে, এটা না। আপনি কতটুকু লিখলে ব্যাংকে হচ্ছে পারফেক্ট হয়, ব্যাংকে আপনার জন্য যে 2.5 পেজ বা 3 পেজ দিবে। তো লিখবেন হচ্ছে সূচনা, মানে ছোট করে সূচনা, কিন্তু পরীক্ষার মাঝে লিখবেন না, আপনার জানার জন্য যে এই জায়গায় হচ্ছে সূচনা লিখবো, মার্জিনের এই সাইডে দিয়ে, এটা তো মার্জিন থাকবে, তো এইখানে সূচনা লিখলেন। আর সবার লাস্টে তো হচ্ছে কনক্লুশন, এখানে সম্ভাবনা, সমস্যা, তারপর হচ্ছে সমাধান। তো সূচনায় আপনি কি উক্তিটা লিখবেন এটা লিখে ফেলবেন, এখানে কি স্টার্টটা করবেন এটা এখানে লিখে ফেলবেন, কনক্লুশন কি দিবেন এটা এখানে লিখে ফেলবেন, সমস্যা সমাধান। এই জিনিসগুলো আপনি যখন হচ্ছে বিভিন্ন আপনার বই কিনেছেন এখানে পড়বেন, দেখবেন যে কিছু নারী রিলেটেড সমস্যা আছে, আপনি একটু পয়েন্ট আকারে লিখে রাখেন যাতে আপনি বানিয়ে লিখতে পারেন, অথবা আপনি এমনিও লিখে লিখতে পারেন, যাদের হাতের লেখা সুন্দর তারা পেজ আকারে লিখে ফেললেন। তখন আপনি বুঝতে পারবেন যে নারীর সমস্যা কিভাবে লিখবো, নারীর সমাধান কিভাবে লিখবো, কনক্লুশন কিভাবে লিখবো, সূচনা কিভাবে লিখবো। এইভাবে আপনি হচ্ছে এখানে যেরকম লিস্ট ফিল আপ হবে, ভিতরের কাগজগুলো এইভাবে ফিল আপ হবে। এখন আমাকে বলতে পারেন যে আমি হচ্ছে উক্তি কোথায় পাবো, ওই যে গুগল থেকে অনেকগুলো উক্তি নেবেন, যে উক্তিগুলো যেখানে লাগবে আপনি সেখানে সেটা বসিয়ে দিবেন। নারীর উক্তি হতে পারে যে পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, দিতে পারেন। বেগম রোকেয়া সাখাওয়াতের অনেক ইয়ে আছে, দিতে পারেন। এখন তারপরও প্রশ্ন আসে যে আমি হচ্ছে সূচনাটা সুন্দর করে আমি কিভাবে দিতে পারি, আমার তো মাথায় এত সুন্দর কথা আসে না, তাহলে আমি এত সুন্দর কথা কিভাবে লিখতে পারি। তো এখন আমরা ইউজ করব হচ্ছে কিভাবে সম্পাদকীয় আমরা ইউজ করতে পারি। এই জিনিসগুলো অনেকটা আমার কাছে ম্যাজিকের মতো, কারণ এই জিনিসগুলো ইউজ করে আপনি হচ্ছে বাজারে বই বের করতে পারবেন একটা। তো আমি বলে দিচ্ছি, তো দেখেন এই যে একটা ফোকাস রাইটিং এর পিডিএফ আমি শেয়ার করেছিলাম আপনাদের কাছে, লেটেস্ট ফোকাস রাইটিং পার্ট 2, এটা ছিল কি ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য। তো নারীর সাফল্য নিয়ে এই যে এখানে একটা লেখা আছে, তারপরে এইখানে একটা লেখা আছে নারী ফুটবল দল, বাঙালির রক্ষণশীলতা, তারপরে এইখানে একটা লেখা আছে বাংলাদেশে মেয়েদের অসামান্য অর্জন,
তার মানে এখানে আমি কিন্তু তিনটা হচ্ছে ইয়ে পেয়ে গেলাম, আর্টিকেল পেয়ে গেলাম নারী সংক্রান্ত। তো আমি কি তিনটাই পড়বো? না, আমি তিনটাই পড়বো না, আমি জাস্ট দেখবো যে এখান থেকে কি নেওয়া যায়। এখান থেকে আমি কিছু সুন্দর পার্ট বের করার ট্রাই করব, যেই সুন্দর কথাগুলো আমি হচ্ছে সূচনা হিসেবে দিতে পারি। কারণ সব সময় মনে রাখবেন, আমি যে জিনিসটা বলেছিলাম, বর এবং কনে এই দুইটা জিনিসকে সবসময় হচ্ছে সুন্দর রাখার ট্রাই করবেন। মাঝখানের গুলো ইরিলিভেন্ট লিখবেন না। কিভাবে লিখবেন? এভারেজ লিখেন, কিন্তু রিলিভেন্ট লিখতে হবে, ইরিলিভেন্ট লেখা যাবে না। তো এখন আমি যে জিনিসটা বলবো যে এখন আমরা হচ্ছে ইয়েতে যাব, সম্পাদকীয়তে যাব। এই যে ক্রীড়াঙ্গনে নারীর সাফল্য। দেখেন প্রথম আমরা কি করি যে প্রথম লাইন থেকে আমরা মুখস্থ করি, এটা করবেন না। বাংলাদেশের মেয়েরাও যে ফুটবল পায়ে মাঠ কাঁপাতে পারেন, ক্রিকেট ব্যাট হাতে ছক্কা হাঁকাতে পারেন, ভারোত্তোলনে আন্তর্জাতিক আসরকে উল্লাসিত করতে পারেন, বছর 15 আগেও এমনটি ভাবা যেত না। সুদীর্ঘকাল ধরে চলে আসা ধ্যান ধারণা বঙ্গ সমাজে চলে আসছিল যে মেয়েরা দুই জাতের, এক জাত প্রধানত মা, আরেক জাত প্রিয়া। ঋতুর সঙ্গে তুলনা করা হয় যদি, মা হলেন বর্ষা ঋতু, জল দান করেন, ফল দান করেন, নিবারণ করেন তাপ, ঊর্ধ্বলোকে থেকে আপনাকে দেন বিগলিত করে, দূর করে করেন শুষ্কতা, ভরিয়ে দেন অভাব। আর প্রিয়া বসন্ত ঋতু, গভীর তার রহস্য, মধুর তার মায়া মন্ত্র, তার চাঞ্চল্য রক্তে তুলে তরঙ্গ। দেখেন এই যে কথা, আমরা সবাই কি করবে? এতটুকু পড়ে ফেলে দিবে, বা কেউ হচ্ছে শুরু থেকেই পড়বে। আমি বলবো যে এই যে কথা আছে, এই যে দেখেন এইখানে সুদীর্ঘকাল ধরে চলে আসা ধ্যান ধারণা বঙ্গ সমাজে চলে আসছিল, এই যে কথাটা একদম ইউনিক। তো এই কথা দিয়ে আপনি শুরু করেন, আপনার সূচনা থাকবে এটা। এটা দেখে দেখে আপনি হচ্ছে আপনার ওই যে হ্যান্ড নোটের খাতা আছে সেখানে আপনি লিখে রাখবেন, এইটা হবে স্টার্ট। এইখান থেকে তারপরে এইখানে একটু লেজ লাগিয়ে দিবেন, লেজ লাগিয়ে কিভাবে দুইটা লাইন করা যায় এভাবে করে দিবেন। তাহলে দেখবেন যে একদম ইউনিক হচ্ছে আপনি একটা স্টার্ট করতে পারলেন। আপনার যদি এটা পছন্দ না হয়, আপনি আরেকটা আর্টিকেল পড়েন, নারী নিয়ে আরো 10টা আর্টিকেল পড়েন, সেখান থেকে একটা সুন্দর কথা আপনি কিন্তু পেয়ে যাবেন। এখন বলতে পারেন যে এক নারীর আর্টিকেল পড়তে গিয়ে আমি 10টা আর্টিকেল পড়বো? আমি তো বাজারের একটা বই থেকেই আমি হচ্ছে একটা আর্টিকেল পড়ে শেষ করে ফেলতে পারি। আপনি যখন 10টা আর্টিকেল পড়বেন, আপনার সৃজনশীলতা চলে আসবে। আপনারা যে এই জিনিসটা বলেন যে আমি সৃজনশীল ভাবে লিখতে পারি না, আমি সুন্দর করে আনকমন ফোকাস রাইটিং কিভাবে লিখবো, এই যে এই জিনিসগুলো যখন আপনি করবেন, এইগুলোকে বলা হয়, যদি আপনি ইয়ার ভাষায় বলেন, মানে কি বলে আপনাকে, সুশীল ভাষায় বলেন, তাহলে আপনি বলতে পারেন যে সাহিত্যের ভাষা আর কি। সাহিত্যের ভাষায় বলেন, আপনি বলতে পারেন যে এগুলো পেপার ওয়ার্ক, এগুলো হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট, এগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক, এইরকম বিভিন্ন নামে হচ্ছে আমরা দিতে পারি। কিন্তু এই জিনিসগুলো আপনি যদি করেন, দেখবেন যে আপনার হচ্ছে সৃজনশীলতা আপনার বেড়ে যাবে। এইভাবে আপনি করতে পারেন, মানে শুরুটা করতে পারেন। তারপর আপনি পড়তে থাকবেন, পড়তে পড়তে এইভাবে দেখতে থাকবেন, দেখে দেখে দেখবেন যে এই যে তাদের মধ্যে 83% মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পর্যায় থেকে এসেছে। জাতীয় পর্যায়ে যারা হচ্ছে খেলাধুলার জগতে এসেছে, এটা যে খেলার মাঝে দিতে হবে তা না। আপনি নারীর কথা বলতে গিয়ে এই কথা সমস্যা সমেত বলতে পারেন, বা সম্ভাবনায় বলতে পারেন, একটা ডেটা দিয়ে দিলেন। দেখেন 83% আপনার মুখস্থ করতে হবে না। আমরা যে জিনিসটা বলি এত মুখস্থ করি, কিন্তু এত মুখস্থ করার দরকার নাই। এই জিনিসটা আপনি ইজিলি মনে থাকবে যে 83% হচ্ছে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবার থেকে তো উঠে এসেছে। ঠিক আছে, তারপরে এই যে দেখেন 5-6 হাজার টাকা পায়, সবসময় মনে মনে থাকবে। এইভাবে আপনি হচ্ছে কিছু কিছু ডেটা আপনি হচ্ছে নিয়ে রাখবেন। তারপরে দেখেন আপনি যখন নারীর সমস্যার কথা বলতেছেন, আমি বলেছিলাম একটা পার্টে নারীর সমস্যার কথা বলবেন। দেখেন এই যে কথা, নারীর প্রতি রক্ষণশীল মনোভাব বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সব পরিসরে প্রবলভাবে বিস্তৃত। এই যে একটা লাইন, এই একটা লাইন আপনার ওই যে গ্রাফ বলে না, যে গ্রাফ বানাইছে, তারপরে হচ্ছে বিভিন্ন পাই চার্ট দিয়েছে, এই পাই চার্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি নিজে যাচাই করে দেখেন, নারীর প্রতি রক্ষণশীল মনোভাব বাংলাদেশের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক সব পরিসরে প্রবলভাবে বিস্তৃত। সো এই কথাটা আপনি নিয়ে নেন, নিয়ে আপনি পেস্ট করে দেন কোথায়? ওই যে আপনাকে বলেছিলাম যে সমস্যার জন্য একটা ফাঁকা জায়গা রাখবেন, ওইখানে সমস্যার কথা বলবেন, সেখানে ওই কথা বলে দিবেন। তারপরে দেখেন, তারপরে আরো কিছু আমরা পড়তেছি, পড়ে পড়ে দেখতেছি যে কোথায় কি নেওয়া যায়। দেখেন লাস্টে যখন কনক্লুশন দিবেন, এই কথা আপনি নিয়ে আসতে পারেন, এতটুকু, জাস্ট এতটুকু।
19 শতকের ধর্মীয় গোঁড়ামিপূর্ণ সময়ে বেগম রোকেয়া বলেছিলেন, ভগিনীগণ চক্ষু রগড়াইয়া জাগিয়া উঠুন, অগ্রসর হন, বুক ঠুকিয়া বলো মা আমরা পশু নই, বলো ভগিনী আমরা আসবাব নই, বলো কন্যে আমরা জড়ুয়া অলংকার রূপে লোহার সিন্ধুকে আবদ্ধ থাকিবার বস্তু নই, সকলে সমস্বরে বলো আমরা মানুষ। তো এই কথা 1000টা গ্রাফের চেয়েও বেশি মূল্যবান, 1000টা গ্রাফের চেয়েও বেশি মূল্যবান। আপনি যে কথা দিয়ে, আপনি যে শুধু লিখে এসে আপনি মার্ক পেতে পারেন, সেটা এখানে দেখেন, শুধুমাত্র এতটুকু কথা। আর আমরা যে জিনিসটা করি যে বিসিএস এর যেইভাবে প্যাটার্ন, ওইভাবে রচনা শিখি, গ্রাফ শিখি 10-12টা, মুখস্থ করি, ডেটা হাজার হাজার ডেটা মুখস্থ করি। আপনাকে কি ডেটা মুখস্থ করতে বলেছে? আপনার বাড়ির ঠিকানা, আপনার সাথে কথা হয়েছে, আমি বললাম আপনার বাড়ি কোথায়, আপনি বললেন খাগড়াছড়ি। আমি বললাম যে খাগড়াছড়ি এলাকাটা কেমন, আপনি বললেন খাগড়াছড়ি এত সালে প্রতিষ্ঠিত হয়েছে, খাগড়াছড়ি এত একর বিশিষ্ট, খাগড়াছড়ির এতটি গাছ আছে, এতটি মাছ আছে, এতটি হাঁস আছে, এতটি মুরগি আছে। অথচ যদি আপনি এইভাবে বলতেন যে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যময় ভূমি হচ্ছে খাগড়াছড়ি, দেখেন কোনো ডেটা নাই, তারপর আমার সুন্দর লেগেছে, আমার ভালো লেগেছে। সো এই জিনিসটা করবেন। হ্যাঁ, কথার ভিতরে যেন 2-1টা ডেটা দেয়া যায়, তাহলে কথাটা একটু ওয়েট সম্পন্ন হয় যে আপনি হচ্ছে গবেষণা করেছেন। তার মানে এই না যে আপনি পুরাটা হচ্ছে একেবারে ডেটা দিয়ে নীল কালি দিয়ে একদম ভরিয়ে ফেলেছেন। আপনার কাছে এত ডেটা চাই নাই স্যারে, তাহলে বলতো যে একটা দেন, ডেটা গ্রাফ দেন, গ্রাফ শো করেন, একটা ডেটা টেবিল শো করেন। সো আমি মনে করি যে আমি আপনাকে যে মেসেজটা দেওয়ার কথা সেটা অলরেডি বুঝাতে পেরেছি। কিছু কমেন্ট দেখবো আর আপনাদের কিছু প্রশ্ন শুনবো। একজন বলেছেন, ভাইয়া একই ফোকাস বাংলা ইংরেজিতে কিভাবে ইফেক্টিভলি মনে রাখা যায়? সেটার জন্য আপনাকে অনুবাদ শিখতে হবে। যে যত অনুবাদ পারবেন তিনি তত রিটেনে ভালো করবেন। যদি বলা হয় রিটেনে ভালো করার উপায় কি, 2টা জিনিস, একটা হচ্ছে যে ম্যাথ ভালো করতে হবে, আর একটা হচ্ছে অনুবাদটা ভালো করতে হবে। হ্যাঁ, অবশ্যই অনুবাদ ভালো করে আপনি হচ্ছে প্যাটার্ন অনুযায়ী ফোকাস দিতে হবে। আর সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবেন। আপনারা নিজেরা এত দূর এসেছেন, রিটেন দিচ্ছেন বা অনেকে দিয়েছেন, আজকে অনেকে রিটেনের টিকিট পেয়েছেন। সো আমি বলবো যে আপনাদের অলরেডি ইমপ্রুভ আছে, কিন্তু 1-2% ইমপ্রুভ দরকার। সেটার জন্যই আমি কথা বলেছি। আপনার যদি মনে হয় যে এখানে আমার হ্যাঁ ইমপ্রুভ করার মতো হয়েছে, আমি এই ব্যাপারগুলো জানতাম না, আমার উপকার হয়েছে, এটা আমি ফলো করতে পারি, অবশ্যই আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, কারণ এখানে কেউই জিরো লেভেলের না, জিরো লেভেল থেকে আসেন নাই। সো আরেকজন বলেছেন, আপনি কাইন্ডলি ইংলিশে ফোকাস লিখবো কিভাবে তা নিয়ে একটু ডিটেলস বলেন। আমি যেই কথাগুলো বলেছি হুবহু কপি পেস্ট ইংলিশে করবেন। সূচনা দিবেন, কনক্লুশন দিবেন, মাঝখানে সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন, সমস্যা নিয়ে আলোচনা করবেন এবং সমাধান দিবেন। জাস্ট ভাষাটা চেঞ্জ হবে, জাস্ট ভাষাটা চেঞ্জ হবে। ঠিক আছে? হ্যালো জি ভাইয়া, মানে ইংলিশ ফোকাস রাইটিং এ স্পেলিং এবং গ্রামাটিক্যাল মিস্টেকটা মানে কিভাবে দেখা হয়? ওকে, ইংলিশের আমি যে জিনিসটা বলবো, আমি 1 মিনিট বলতেছি। নাবিল আক্তার বলেছেন, কিছু কিছু ফোকাসের নিজস্বতা থাকে, সেরকম ফোকাস কমন না পড়লে কিভাবে খাতায় লেখা যায়? কিরকম নিজস্বতা থাকে আপনি আমাকে বলেন। এরকম কোনো ফোকাস নাই যেটা সূচনা শুরু হয় না এবং হচ্ছে কনক্লুশন থাকে না, এবং ভিতরে কিছু সম্ভাবনার কথা থাকে না, অথবা পজিটিভ নেগেটিভ অ্যানালাইসিস করার মতো কোনো ফোকাস থাকে না। আপনি দেখবেন এটাকে কোন দিক দিয়ে ফোকাস করা যায়। পদ্মা সেতুর তো কোনো সমস্যা নাই, যে পদ্মা সেতুকে হচ্ছে আপনি বললেন সমস্যার কথা লিখতে গিয়ে বললেন যে পদ্মা সেতুতে ফেরি 2 দিন পরে পরে ধাক্কা দেয়, এটা হচ্ছে পদ্মা সেতুর একটা সমস্যা। না, এটা তো পদ্মা সেতুর সমস্যা না। সো আপনাকে দেখতে হবে যে কোন দিকে ফোকাস করে আমি 2টা কথা বলতে পারতেছি, সম্ভাবনার কথা বলতে পারতেছি। এগুলো হচ্ছে আপনি যত হচ্ছে অ্যানালাইসিস করবেন, আপনি যেগুলো পারেন সেগুলো, যেগুলো হচ্ছে আপনাকে মনে হচ্ছে যে আমার কথা দিয়ে যেগুলো হচ্ছে আপনি আপনার আয়ত্তে এসেছে সেগুলো আপনি দেখেন। ভাইয়া জি ভাইয়া, আপনার কাছে একটা চাওয়া হচ্ছে যে আপনার কাছে যেগুলো ফোকাস রাইটিং এর মানে সূচনা এবং উপসংহার আছে সেগুলো যদি আমাদের দিতেন তাহলে আমি আমাদের হচ্ছে সেই খুব জিনিসগুলো উপকার হচ্ছে হতো। আমি হচ্ছে আপনাদের সাথে যেহেতু 1 মাসের একটা জার্নি আছে, আমি হচ্ছে as soon as possible ট্রাই করব। আমার কাছে যা আছে, যেই ফোকাস যেই পিডিএফ ফাইলগুলো আছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার ট্রাই করব। তো একজন বলেছিলেন ইংলিশে হচ্ছে গ্রামার কতটুকু মেনটেন করতে হয়, আবার হচ্ছে স্পেলিং কতটুকু মেনটেন করতে হয়। স্পেলিং আপনি বাংলা হোক ইংলিশ হোক সবসময় আপনাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা স্পেলিং দিলে উল্টা হয়ে যায়। আপনি উইক লিখতে গিয়ে বানান ভুল করলেন, দুর্বল হয়ে যাবে সপ্তাহ।
এই জিনিসগুলো আমরা সবাই জানি। সো আমাদের স্পেলিং গুলো ঠিকঠাক রাখতে হবে। আর যে জিনিসটা করতে হবে, আমাদের যে জিনিসটা বলা হয় গ্রামার, গ্রামারের ক্ষেত্রে শুরুতে যে জিনিসটা করা হয় ভয় ঢুকিয়ে দেওয়া হয়, যে শুরুতে হচ্ছে অনেক কঠিন কঠিন ভাষা দিয়ে, কঠিন কঠিন শব্দ দিয়ে, কঠিন কঠিন 2-3টা লাইন দিয়ে আপনাকে শুরু করতে হবে। নো, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী শুরু করেন। আপনার সামর্থ্যই নাই ভালো নর্মাল লাইন লেখার, সিম্পল সেন্টেন্স লেখার। আপনাকে আমি একেবারে কম্পাউন্ড টম্পাউন্ড নিয়ে ছেড়ে দিচ্ছি, আপনি তো পারবেন না। প্রথমে আপনার ভালো লাগবে আমার 2টা কথা, ক্লাস করবেন ম্যাজিক ক্লাস, যে কিভাবে হচ্ছে 2-3টা 10-12টা সেন্টেন্সকে একসাথে করে ফেলা যায়, কিভাবে আমরা কঠিন কঠিন ওয়ার্ডকে আমরা করতে পারি। না, আপনি আইএল টেস্ট দিচ্ছেন না, আপনার হাতে 2 মাস সময় আছে, আপনার হাতে 1 মাস 1.5 মাস সময় আছে। এর ভিতরে কিভাবে আপনাকে হচ্ছে চাকরিটা পাওয়া যায়। দেখেন আপনার সাথে যে ফ্রেন্ড আছে বা মেসের মুকলেশ ভাই আছে, উনি যে চাকরি পেয়েছে উনারও লিমিটেশন আছে। সো আপনার যদি 1-2টা লিমিটেশন থাকে, থাকুক, লিমিটেশন নিয়ে কিভাবে লিমিটেশনকে রেখে না, লিমিটেশনকে ইমপ্রুভ করে আমি হচ্ছে চাকরিটা পেতে পারি, সেই জিনিস চিন্তা করতে হবে। এখন তাহলে প্রবলেমটা কি, আমি হচ্ছে শুরু করব সিম্পল সেন্টেন্স দিয়ে। তো সিম্পল সেন্টেন্স শুরু করলে কেমন দেখা যায়? ওকে, আপনি নিজেই বলতেছেন কেমন দেখা যায়। ওকে, একটা কোটেশন দেন। একটা কোটেশন দিলে টিচারের নজর থাকবে কোটেশনের দিকে, আপনার সিম্পল সেন্টেন্সের দিকে থাকবে না। আর হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের যে জিনিসটা হচ্ছে, একেবারে সিম্পল সেন্টেন্স দিয়েন না। একেবারে মানে 50টা কথা বলতেছেন, 50টাই সিম্পল না, একটু এদিক সেদিক করেন, কিছু সিম্পল দেন, কিছু কম্পাউন্ড দেন, কমপ্লেক্স দেন, ট্রাই করেন। ঠিক আছে, না পারলে হচ্ছে পেপার রাইটিং থেকে হচ্ছে যে সূচনার অনেক সুন্দর সুন্দর লাইন আছে, মুখস্থ করে ফেলেন। 2টা লাইন মুখস্থ করলে আপনার প্রবলেম নেই, 2টা লাইন সব জায়গায় দেন। যেরকম আমরা হচ্ছে ক্লাস 9-এ মুখস্থ করেছিলাম, গভর্নমেন্ট শুড টেক necessary steps বা proper steps should be taken, it is very important, it plays a great role in every sector of our life। এরকম কিছু কিছু নর্মাল কিছু ইংলিশ আমরা শিখেছিলাম ক্লাস 9-এ, সেটা আমাদের প্রয়োজনে শিখেছিলাম। এখন আমাদের প্রয়োজন হয়েছে ফোকাস রাইটিং এ কিছু সুন্দর সুন্দর সেন্টেন্স দেওয়ার জন্য। ঠিক আছে, আপনি হচ্ছে পিডিএফ ফাইল গুলো দেখেন আমার, সেখানে দেখবেন যে বা বিভিন্ন বই আছে, সেখানে দেখবেন যে সুন্দর 1-2টা লাইন পাওয়া যায়। সেই 1-2টা লাইন, জলবায়ু নিয়ে একটা লাইন আছে, আপনি নিয়ে হচ্ছে ওই যে খাতাটা আছে, খাতাটায় হচ্ছে আপনি রেকর্ড নোট করে রেখে দিলেন, সেটা মুখস্থ করে ফেলেন। জলবায়ু নিয়ে আসলে সেটা দিলেন, আপনি কোনো প্রবলেম নাই। বাংলাদেশ ডেভেলপ করতেছে এরকম একটা কথা, সেটা আপনি অনেক জায়গায় দিতে পারেন। এইভাবে আমাদেরকে শিখতে হবে, ট্রেডিশনাল জিনিসগুলো শিখতে হবে। আপনি যখন উক্তি শিখবেন, বুঝবেন যে সেটা চেঞ্জ হবে না যতদিন আপনি পরীক্ষা দিচ্ছেন, যতদিন আপনি চাকরি পাচ্ছেন না। আপনি যতদিন হচ্ছে এই জিনিসগুলো শিখবেন, নারীর যেই আমি যেই কোটেশন গুলো বললাম বা যে সূচনার গুলোর কথা গুলো বললাম, যেগুলো হচ্ছে আমি বললাম সম্পাদকীয়তে শেখার জন্য, সেই জিনিসগুলো আপনার চেঞ্জ হবে না। কিন্তু আপনি যে গ্রাফ আপনি আজকে শিখতেছেন, সেটা তো চেঞ্জ হবে, 6 মাস পরে চেঞ্জ হবে। আপনি এগুলো কখন শিখবেন? পরীক্ষার 15 দিন আগে আপনি হচ্ছে শিখবেন। সো আপনাকে কি করতে হবে, বই টই এইসব অবশ্যই দেখবেন, কিন্তু নিজের একটা হ্যান্ড নোট বানাবেন, সেটা আপনাকে দেখতে হবে। সেখানে সর্বোচ্চ 40টা-50টা লেখা থাকবে। সূচনা কিরকম হবে সেটা আপনার মাথায় রাখতে হবে, উপসংহার কিভাবে হবে রাখতে হবে, সম্ভাবনায় কি আছে সেটা বুঝতে হবে বানাই লেখার জন্য, সমাধানগুলো দেখতে হবে। এখন একজন বলেছিলেন যে অন্যরকম হয়, হ্যাঁ, কিন্তু অন্যরকম হলেও সেখানে তো ধরেন এলডিসির কথা, আসলো, এলডিসি উত্তরণ, সূচনা, আবার উপসংহার, ভেতরে কি আছে, আমাদের যে সম্ভাবনা আছে, যে কি কি সম্ভাবনা, আমরা অনেক কিছু স্ট্যাটাস হচ্ছে, আবার তারপরে কিছু চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ সমাধানের জন্য কিছু পরামর্শ থাকবে, শেষ। সো এই হচ্ছে ফোকাস। আমি কয়েকটা দিক দিয়ে হচ্ছে লাইট ধরলাম, কয়েকটা দিক দিয়ে আলোকপাত করলাম। ঠিক আছে, এইভাবে আপনি যখন এইগুলো করতে পারবেন না, তারপরে হচ্ছে আপনি যে আরেকটু যদি এদিক সেদিক আসে, তারপরেও আপনি কিন্তু করতে পারবেন। এই জিনিসগুলো আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, শর্টকাট কোনো ওয়ে নাই, আর এইগুলো মোটামুটি শর্টকাট ওয়ে। এইভাবে আপনাকে কেউ বলবে না, আপনাকে 50টা পিডিএফ ধরে দিবে, বলবে মুখস্থ করার জন্য। ভাই, সম্পাদকীয়ের ভোকাবুলারির জন্য কি করতে পারি, মানে একটু ইমপ্রুভের জন্য আর কি? ভোকাবুলারির জন্য আসলে আমি বলবো কি, যে আপনি হচ্ছে মুখস্থর দিকে যাবেন না, অনুবাদের কি করবেন, অনুবাদ এটা হচ্ছে অনুবাদের জন্য চর্চা করবেন। চর্চা করতে করতে দেখবেন আপনার যেগুলো ভালো লাগে সেটা হচ্ছে আপনি একটু টুকে রাখতে পারেন, একটু মুখস্থ করতে পারেন। ভালো লাগা জিনিস আমাদের মনে থাকে। আমাদের তো অসংখ্য ভোকাবুলারি আছে শেখার জন্য, সেক্ষেত্রে আমরা হচ্ছে ভালো লাগার গুলো শিখলাম, ভালো লাগার 50টা ভোকাবুলারি শিখলাম। কিন্তু আমরা যে জিনিসটা করি, যে ডেইলি স্টার নিয়ে বসে পড়ি, তারপরে হচ্ছে একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে হচ্ছে 1000টা ভোকাবুলারি খুঁটিয়ে উফ ক্লান্ত হয়ে গেছে, এখন একটু ঘুমাই, এরকম অবস্থা হয়। তারপরে এই ভোকাবুলারি এইভাবেই পড়ে থাকে। এই জন্য আপনি যে জিনিসটা করবেন, আপনি পড়বেন,
এই যে মোহিত সম্পাদকীয় আছে, এই জিনিসগুলো পড়বেন। পড়ে একটা ওয়ার্ড খুব ভালো লেগেছে, এই ওয়ার্ডটা টুকে রাখবেন। এই ওয়ার্ডটা খুব ভালো ভালো লাগে না, আচ্ছা থাক এটা, এই ওয়ার্ডটা খুব ভালো লেগেছে, টুকে রাখবেন। ঠিক আছে? তো ভালো লাগার ওয়ার্ড টুকে রাখতেই আপনার সময় চলে যাবে, কিন্তু যেগুলো ভালো লাগে না সেগুলো রাখলে কি হয়, এনার্জি একটু খারাপ লাগে, বিরক্ত লাগে, তারপরে আর এনার্জিটা থাকে না। তো ভালো লাগে দিয়ে শুরু করেন, তারপরে কঠিন গুলো শেখা যাবে। আর অনুবাদ চর্চার মাধ্যমে আমরা ভোকাবুলারি এনরিচ করতে পারি, আমরা ফোকাস রাইটিং এনরিচ করতে পারি, প্যাসেজ ভালো করতে পারি। আর অনুবাদ কিভাবে আমরা ভালো হ্যালো, করব সেটা নিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে অনুবাদের ক্লাস আছে সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। আমাদের ক্লাসটি একেবারে শেষের পর্যায়ে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ভাইয়া বড় বড় সম্পাদকীয় গুলা কিভাবে মানে টাইম এফিশিয়েন্টলি পড়া যায় যদি কিছু বলতেন। আপনি হচ্ছে ই করবেন, মানে ভাইয়া চোখ বোলাবেন। চ্যাটে একটা প্রশ্ন করেছি। আচ্ছা, একজন বলেছেন কোন পেপার গুলো পড়ার জন্য ভালো। অবশ্যই বণিক বার্তা, আপনি যদি ব্যাংকের জন্য পড়াশোনা করেন, বণিক বার্তা পেপার পেপার হচ্ছে পেজ মেসে রেখে দেবেন, বলবেন যে বণিক বার্তা রাখার জন্য। ঠিক আছে, বণিক বার্তাটা আপনি পড়বেন, এত কিছু দেখার দরকার নেই, এত পেপার আপনি দেখতেও পারবেন না। আর যদি বলেন যে না আমি আরো পড়তে চাই, তাহলে আমি যে পিডিএফ গুলো শেয়ার করি প্রতিদিন, সেগুলো হচ্ছে প্রিন্ট করে পড়ে ফেলবেন। এখন বলতে পারেন প্রিন্ট করলে তো টাকা লাগে, আপনি স্যার পেপার কিনলে তো টাকা লাগবে। ইংরেজি ফোকাস, আচ্ছা সরি স্যার, স্যার ইংরেজি ফোকাসে বাংলা সাহিত্যে কোটেশন গুলো ইংলিশে দিবেন, ইংলিশে কনভার্ট করে দিবেন, কিভাবে দিব? ইংলিশে কনভার্ট করে দেবেন, ইংলিশে অনুবাদ শিখবেন, ইংলিশে কনভার্ট করে, গুগল ট্রান্সলেট থেকে ট্রাই করবেন, অথবা লিখবেন যে রবীন্দ্রনাথ কোটেশন ইন ইংলিশ, অথবা বঙ্গবন্ধু কোটেশন ইন ইংলিশ, দেখবেন গুগলে সমানে পাচ্ছেন। আর আমি দেখেছি আমার এক্সপিরিয়েন্সে ইংলিশের কোটেশনের অভাব নাই, বাংলার কোটেশন শুধুমাত্র রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনাদেরই বেশি পাই, কিন্তু ইংলিশের কোটেশন দেখবেন জলবায়ু নিয়ে কোটেশন একদম অনেকের আছে। তো আপনার যেটা ভালো লাগে ছোট দেখে একটা কোটেশন নেবেন। আবার কোটেশন নিতে গিয়ে এত বড় কোটেশন নিয়ে না যে আপনার সময় চলে যাচ্ছে, অর্ধেক পেজ আপনি হচ্ছে কোটেশন লিখেছেন। সৌন্দর্যটা দেখতে হবে কিন্তু, যে টিচারের চোখে দেখে কিরকম লাগতেছে। একজন বলেছেন ফোকাস প্রতিদিন কিভাবে চর্চা করব। ফোকাস প্রতিদিন কিভাবে চর্চা করবেন, পেপারের হচ্ছে সম্পাদকীয়টা পড়বেন, বণিক বার্তা সম্পাদকীয়টা পড়বেন, আর আমার গ্রুপের ভিতরে হচ্ছে আমি পিডিএফ শেয়ার করি প্রতিদিন, সেই পিডিএফ গুলো পড়বেন, তাহলেই এনাফ। ঠিক আছে? একজন বলেছেন একটি ফোকাস রাইটিং লেখার জন্য সর্বোচ্চ কত পৃষ্ঠা লেখা যায়, আর পরীক্ষার সব মিলিয়ে কত পৃষ্ঠা দিবে। আপনি বাজারে গেলে আপনি যত টাকা দিবেন ওই অনুযায়ী হচ্ছে পণ্য দেয়, তো আপনি কেন হচ্ছে নাম্বার অনুযায়ী লিখবেন না? আপনার যদি আমি একটু মিউট করে নেই, আপনার যদি মার্ক থাকে হচ্ছে 35 মার্ক, তাহলে আপনি 4 পৃষ্ঠা লেখেন। আপনি যদি মার্ক থাকে 25 মার্ক, তাহলে আপনি 2, 2.5 অথবা 3 পৃষ্ঠা লেখেন। আর সেটা আপনার লেখার উপর ডিপেন্ড করবে। আপনি গ্রাফ দিবেন কিনা সেটাও ডিপেন্ড করবে আপনি, আপনার হাতে সময় আছে কিনা। আপনি অঙ্ক দিতে পারেন না দুইটা, আপনি বসে আছেন, তো বসে কি করবেন, আপনি গ্রাফটা দেন সুন্দর করে, যাতে আপনি এখানে মার্ক তুলতে পারেন। আর আপনার অঙ্ক টঙ্ক দিয়ে আপনার সময়ই নাই, আপনি ফোকাস লিখতে পারতেছেন, আপনার হাতে 8 মিনিট সময় আছে, 8 মিনিট আপনি ফোকাস লিখতে হবে। তখন যদি আপনি গ্রাফ লেখেন, আপনি পুরো ফোকাস দিতে পারবেন? আপনি গ্রাফ না দিয়ে সুন্দর করে হচ্ছে ফোকাসটা লিখে আসেন। অসমাপ্ত বা অপূর্ণাঙ্গ কোনো কিছুতে মার্ক পাওয়া যায় না, পূর্ণাঙ্গ এভারেজ লেখাতেও মার্ক পাবেন। ভাইয়া প্রশ্নে যখন মানে পরীক্ষাতে আমরা ফোকাসটা কখন লিখবো, এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওকে, কারণ বড় দেখা ফ্যাক্টর যায় হয়। এই জিনিসটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করেছেন, অনেকে কমেন্ট করেছেন, তাদের উত্তর দিব। যিনি প্রশ্ন করেছেন খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, থ্যাংক ইউ সো মাচ। যে জিনিসটা হচ্ছে, আপনাকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি একটা বাস স্ট্যান্ডের, বাস আসতেছে। এখন আপনাকে আমি বললাম যে মেট্রো রেল নিয়ে কিছু বলেন, আপনি বাসে উঠতে উঠতে বা ঝুলতে ঝুলতে মেট্রো রেল নিয়ে দুইটা কথা বলতে পারবেন। কিন্তু আপনাকে যদি আমি বলি যে পিতার বয়স এত, পুত্রের বয়স এত, মাতার বয়স এত, তাদের বয়সের গড় কত, সিম্পল একটা অঙ্ক, আপনাকে কিন্তু দাঁড়িয়ে একটু ভাবতে হবে। তো এক্সামের টাইম যত শেষ হতে থাকে তত আমাদের ব্রেইন বলে টাইম শেষ, টাইম শেষ, বারবার ঘড়ির দিকে তাকাই, আমাদের টেনশনের মাত্রা একটু বাড়তে থাকে, যে সময় শেষের দিকে। শুরুতে যেরকম আমরা স্লো একটা মুড থাকে, লাস্টের দিক দিকে একটু মুডটা হয়ে যায়। সেই জন্য শুরুর দিকে ঠান্ডা মাথায় যেগুলো করতে হয়, কিরকম পেসেজ, কারণ পেসেজ আমাকে খুঁজে খুঁজে বের করতে হয়, কিরকম ম্যাথ, এই জিনিসগুলো আমাকে শুরুর দিকে করতে হবে। তারপরে গিয়ে আমি হচ্ছে যেগুলো থিওরিটিক্যাল সেগুলো হচ্ছে আমি 1 ঘন্টা শেষ করে পরের 1 ঘন্টাতে আমি হচ্ছে ফোকাস, এগুলো আমি হচ্ছে করবো।
আর আরেকটা জিনিস, কেন ফোকাস পরে করব সেটার আমি কথা বলি। আপনি ম্যাথ করতে গিয়ে 5 মিনিট নষ্ট করে ফেলেছেন, অঙ্ক হয়েছে কিন্তু 5 মিনিট ভাবতে গিয়ে নষ্ট করে ফেলেছেন, ভুল হয়েছিল আপনার। আপনি ফোকাসে 18 মিনিট লিখতেন, এখন আপনি 13 মিনিট লিখবেন, এখান থেকে 5 মিনিট কভার করে ফেললেন। কিন্তু ফোকাসে আপনি 18 মিনিটই শেষ করেছেন, কিন্তু ম্যাথে গিয়ে পরে 5 মিনিট বেশি লেগেছে, তখন আপনি ম্যাথের 5 মিনিট কোথা থেকে কভার করবেন? আছে কেউ কভার করে দেওয়ার মতো? নাই। ম্যাথের যে বাড়তি সময়টা সেটা আমরা ফোকাস থেকে আনি, আমরা লেটার থেকে আনি। প্যাসেজেও সময় লাগে, অনুবাদেও কিন্তু সময় লাগে, যত যাই বলেন সময় লাগে। আর যদি সময় নাও লাগে 1-2 মিনিট সেভ করা যায়, কিন্তু ফোকাস থেকে আমি 4-5 মিনিট নিয়ে আসতে পারবো। সেই জন্য আগে আমি হচ্ছে ম্যাথটা করব, তারপরে ওইখান থেকে আমার ডিপেন্ড করবে আমি কয় মিনিট ফোকাস দেখবো। যদি এখানে আমার একদম ঠিকঠাক থাকে তাহলে আমি 18 মিনিট লিখলাম, আর যদি এখানে আমি 5 মিনিট নষ্ট করে ফেলি তাহলে এখানে আমি 5 মিনিট মাইনাস করে দেবো, তাহলে আমি ফোকাস লিখবো 13 মিনিট। আমি কি বুঝাতে পেরেছি? জি ঠিক আছে না। আচ্ছা ওকে, একজন বলেছেন রেকর্ডিংটা তাড়াতাড়ি দিতে চেষ্টা করেন। অবশ্যই রেকর্ডিং তাড়াতাড়ি দিব। এরপরে একটা ক্লাস আছে 11টায়। ইংলিশের জন্য কোন পেপার পড়া যেতে পারে? ইংলিশের জন্য আপনি হচ্ছে ডেইলি স্টার পড়তে পারেন। ফিনান্সিয়াল এক্সপ্রেস ভালো, কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। ফিনান্সিয়াল এক্সপ্রেস আপনি হচ্ছে গুগল থেকে আপনি হচ্ছে পাবেন। এর চেয়ে বেশি বেটার যদি ইংলিশ পড়তে চান ডেইলি স্টার পড়তে পারেন, তবে বেশি সময় নষ্ট করবেন না। অনেকে যে জিনিসটা করে পেপার পড়তে গিয়ে 6-7 ঘন্টা নষ্ট করে ফেলে। যে জিনিসটা আপনি হচ্ছে অলরেডি আমার পিডিএফ এ পাচ্ছেন, যে জিনিসটা হচ্ছে ফেসবুকে আসলে একটা গ্রুপের মধ্যে পাচ্ছেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। সো আপনারা বলেন, এখন কেউ একজন বলেন, সবাই মোটামুটি চুপ ছিলেন, কেউ কেউ ইয়ে করেছেন, বলেন তো ক্লাস কেমন হয়েছে? পজিটিভ নেগেটিভ বলেন তো শুনি। হ্যাঁ ভাই, আমার কাছে অসাধারণ লাগছে এই কারণে আগে এরকম অনেক কিছু করতাম, এখন ওই কাজটা আরো কনফিডেন্টলি করতে পারবো যে হ্যাঁ এটাই তাহলে ওয়ে, আমি যেটা করতেছিলাম ঠিক ছিল, এবং অনেক কিছু অ্যাড হয়েছে আরো। সো আই থিংক বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস। সো মাচ। ওকে, সবকে ধন্যবাদ। আজকে ক্লাসে তাহলে এখানে সমাপ্ত। পরবর্তী ক্লাসে আপনাদের সাথে কথা হবে। শুভরাত্রি।